আসসালামু আলাইকুম। এসএসসি 2022 স্পেশাল প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আপনাদের ফ্রি ক্লাস বায়োলজি। যারা যারা আমাদের সাথে জয়েন করছেন আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে হচ্ছে আমাদের সাথে থাকবেন সঞ্চারী আপু এবং রিফাত ভাইয়া। তো অনেকে হচ্ছে আমাদের সাথে ফেসবুকে জয়েন দিয়েছেন। যারা ফেসবুকে জয়েন দিয়েছেন আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা হচ্ছে আপনাদের যদি কোনো কমেন্টস থাকে বা হচ্ছে যদি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা ফেসবুকে গিয়ে আপনাদের লাইভে যে লাইভ চলতেছে ওই লাইভে হচ্ছে আপনারা কমেন্ট বক্সে যে কোনো ইনফরমেশন বা হচ্ছে কোনো কিছু আপনারা জানাতে পারেন কমেন্টস বক্সে। আর যারা হচ্ছে আমাদের ওয়েবিনারে বা জুমে আছেন তারা হচ্ছে চ্যাট বক্সে আপনাদের মতামতগুলো জানাতে পারেন। আর টপিক রিলেটেড যে কোনো কোশ্চেন সেগুলো হচ্ছে আপনাদের স্ক্রিনে দেখবেন কিউএনএ নামে একটা অপশন আছে, ওই কিউএনএ বক্সে করতে পারেন। ওখানে হচ্ছে রিফাত ভাইয়া থাকবেন, ভাইয়া আপনাদের কোশ্চেনগুলো অ্যান্সার করবেন। আর ফেসবুকে যারা আছেন তাদের উদ্দেশ্যে আবারও বলতেছি, আপনারা হচ্ছে আজকের ক্লাসটা আপনাদের যদি পরিচিত ফ্রেন্ড যারা আছে তাদের কাছে আপনারা শেয়ার করে ক্লাসটা উপভোগ করার সুযোগ করে দিতে পারেন। সো আমরা হচ্ছে এখন মূল ক্লাসটা স্টার্ট করবো। সঞ্চারী আপু, রিফাত ভাইয়া শুনতে পাচ্ছেন? জি ভাই, আমি শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। সঞ্চারী আপু শুনতে পাচ্ছেন? জি জি ভাইয়া, আমার কথা শোনা যাচ্ছে? জি আপু শুনতে পাচ্ছি। আপু তাহলে আমরা শুরু আচ্ছা করতে পারি? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ওকে। তাহলে আমাদের সাথে যারা যারা জয়েন করেছো তোমাদের সবাইকে গুড আফটারনুন। রাইসা, ফাতেমা, রিফাত, মাহির, ফারজানা, রাকিব, কাব্য, আমিনা, আজম, দীপন, ঈশা, রাসিফ, সাবিহা, সায়রা, অনেকে জয়েন করে ফেলেছে আমাদের সাথে। এবং ফেসবুক লাইভে যারাও আছো তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের ফ্রি ক্লাসে। তো তোমাদের কি অবস্থা বলো, তোমরা কেমন আছো? তোমাদের হচ্ছে কি অবস্থা, খবর টবর কেমন, তোমরা কেমন আছো? তোমরা সবাই একটু জানাও চ্যাট বক্সে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ। আচ্ছা, ভালো আছো সবাই? আচ্ছা, ভালো থাকলেই ভালো, তাই না? আমরা খামাখা ছোট বাচ্চা মানুষ, আমরা কেন খারাপ থাকবো, আমরা ভালো থাকবো। আচ্ছা, আমি শান, এই দেখছো শান আপুর কত খবর রাখি। হ্যাঁ রে, আমি আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি, তোমাদের সবার দোয়াতে ভালোই আছি। তো যাই হোক, আমাদের যেহেতু আজকে ফ্রি ক্লাস, তোমরা কে কে পুরাতন পাপি আর কে কে নতুন পাপি একটু কমেন্ট করে জানিয়ে দাও তো। কারা উদ্ভাসের আগের আমাদের যে একাডেমিক কোর্স গুলো ছিল সেখানে ছিল, আর কারা কারা নতুন অ্যাডমিট হয়েছো বা অ্যাডমিট এখনো হওনি, ফ্রি ক্লাস তারা নতুন করছো, তারা একটু চ্যাট বক্সে জানিয়ে দাও। কারা কারা পুরাতন পাপি আর কারা কারা নতুন পাপি একটু তোমাদের চ্যাট বক্সে বিষয়গুলো জানিয়ে দাও, তাহলে আমি তোমাদের দেখি। আচ্ছা, ছিলাম আপু পুরাতন, বাহ, সবে দেখি পুরাতন পাপি। তো তোমরা পুরাতন পাপি যারা আছো, তোমরা কি আপুর ক্লাস করছো কখনো? আপুর সাথে কি দেখা হয়েছে কখনো নাকি আজকে প্রথম? তোমরা যারা যারা পুরাতন পাপি আছো, তোমরা কি আপুর সাথে এর আগে ক্লাস করেছো নাকি আজকে আপুর সাথে প্রথম দেখা? আচ্ছা, আমার বড় আপু আপনার ক্লাস করেছে। আচ্ছা বাহ, শান দেখি হচ্ছে আমার পুরাতন পাপির ভাই, সাবাস। পুরো বাংলাদেশ জুড়ে দেখি আমার পাপি আছে। আচ্ছা, ভালোই। এই ফার্স্ট মেডিকেল অ্যাডমিশনে? ও আচ্ছা, করেছিলাম বোধ হয়। আচ্ছা, নাফিস মনে হয় করেছিল। ওকে, শান, তাওসিফ আলম, আমি। আচ্ছা, তাহলে অনেকেই হচ্ছে গিয়ে পুরাতন, অনেকে আপুর ক্লাস পেয়েছো, অনেকেই আজকে নতুন। তো পুরাতন নতুন সমস্যা নিয়ে সবকিছু নিয়ে আমরা কথাবার্তা বলবো, আলোচনা করব। যারা নতুন পাপি তারা আবার ডিপ্রেসড হয়েও না যে হচ্ছে কি আপু আমরা নতুন দেখে আমাদের দাম দিচ্ছে না। যারা পুরাতন তারাও আবার বেশি খুশি হয়েও না যে আমরা বেশি দাম পাবো, সবাই মিলে আমরা একসাথে ক্লাস করবো, তাই না? আচ্ছা, তো তোমরা এখানে যারা যারা এখন ক্লাস করছো তোমরা একটু জানিয়ে দাও যে তোমরা কে কোন স্কুল থেকে আছো বা ঢাকার কোন সিটি থেকে কে কোথায় আছো, একটু জানিয়ে দাও। আমরা তো আজকে জাস্ট একটা ফ্রি ক্লাস, তোমাদের সবার সাথে পরিচিত হব, কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো। কারণ তোমরা ইনশাল্লাহ মডেল টেস্টের কোর্সে তো ভর্তি হলে সেখানে আমাদের রেগুলার দেখা হবে, অনেক পড়াশোনা হবে। আজকে আমরা ইন্টারেস্টিং কিছু জিনিস বা কিছু বেসিক নিয়ে কথাবার্তা বলবো এবং তোমাদের সবার সাথে একটু গল্প গুজব করবো। আচ্ছা, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। আচ্ছা, শান, রিফাত, তোমরা কি একজন আরেকজনকে চিনো নাকি আবার? আচ্ছা, মণিপুরে, আরে মণিপুর পেয়ে গেলাম, বাহ, আমার চাচাতো মামাতো খালাতো ভাই বোন পেয়ে গেলাম। আচ্ছা, ঢাকা ফায়দাবাদ মাইলস্টোন সাউথ পয়েন্ট ভিএনএসসি। আচ্ছা, কসমো স্কুল মিরপুর, বরিশাল জাহানারা ইসরায়েল স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, তাহলে পুরো সারা বাংলাদেশ থেকে আমাদের কি পুরাতন নতুন পাপীদের মিলন মেলা আজকের আমাদের ক্লাসে। ওকে, তাহলে তোমরা যারা আপুকে চিনো না বা আপুর সাথে কখনো পরিচয় হয়নি তাদের উদ্দেশ্যে আমি একটু আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমার নাম হচ্ছে সঞ্চারী,
এটা সঞ্চিতাও না, সঞ্চয়িতাও না, ঠিক আছে? আমার নাম সঞ্চারী এবং আমি পিওর মুসলিম, হিন্দু না। ওকে, আচ্ছা। আমার স্কুল ছিল মণিপুরি স্কুল, কলেজ ছিল হলিক্রস কলেজ। আমি বর্তমানে পড়াশোনা করছি মুগদা সরকারি মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারে। এটা সরকারি, প্রাইভেট না, ঠিক আছে? সবাই নাম শুনে একটু ভিমরি খায়। এটা হচ্ছে ঢাকার কমলাপুরের ওখানে, ঢাকার 4 নম্বর সরকারি মেডিকেল যেটা। আচ্ছা, তো তাহলে তোমাদের হচ্ছে সাথে কথাবার্তা হলো, পরিচয় হলো। তো আজকে আমাদের যেই টপিকটা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে আমাদের বায়োলজির চ্যাপ্টার 2, সেলস অ্যান্ড টিস্যুস অফ দ্য অর্গানিজমস। আমরা আসলে এক ক্লাসে আজকে পুরো চ্যাপ্টার শেষ করব না, এই পুরো চ্যাপ্টার শেষ করা অ্যাকচুয়ালি পসিবলও না। আমরা জাস্ট কিছু সেল অর্গানাল পড়বো, সেল নিয়ে কিছু মানে ডিসকাশন করব, কিছু বেসিক জিনিস যেগুলো আমরা জেনেও না জানি না, ঠিক আছে? এগুলো একটু সম্পর্কে জানবো, আর তোমাদের সাথে একটু তোমাদের কেমন বেসিক বা তোমরা কতটুকু জানো তোমরা আজকে আপুকে পড়াবা। ওকে, আর ক্লাসের ফাঁকে ফাঁকে যদি আমার কাছে মনে হয় যে না আমি তোমাদের সাথে একটু কথা বলতে চাই, আমি তখন তোমাদের আনমিউট করব, তখন তোমরা কথাও বলতে পারবা। ইটস আপ টু ইউ। ওকে, আমি তোমাদের পারমিট করে তখন তোমরা ইজিলি কথা বলতে পারবা। তো তোমাদের নিয়মকানুন গুলা মোহন ভাই একবার বলেছেন, তারপর আমি তোমাদের উদ্দেশ্যে আবার বলে দিচ্ছি যে আমি যখন তোমাদেরকে কোনো কোয়েশ্চেন করব তখন তোমরা অ্যান্সার দিবে চ্যাটে। দ্যাট মিনস আমার সাথে তোমাদের ইন্টারাকশনটা হবে চ্যাটে। আর তোমাদের মনে যদি কোনো কোয়েশ্চেন আসে তখন সেই কোয়েশ্চেন গুলো তোমরা করবে কিউএনএ বক্সে। কিউএনএ বক্সে তোমাদের প্রিয় রিফাত ভাইয়া আছেন, রিফাত ভাইয়া তোমাদেরকে সেই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার দিয়ে দিবেন। কিন্তু তোমাদের কিউএনএ বক্সের কোয়েশ্চেন গুলো তোমরা চ্যাটে করো না, কারণ একই সাথে আমি যদি কোয়েশ্চেনের অ্যান্সার দিই প্লাস ক্লাস নেই তাহলে এটা আমার জন্য একটু টাফ হয়ে যায়। এবং আমি একটা টপিক পড়াবো, সেই টপিকটা নিয়ে তোমরা একটু ব্রেনস্টর্মিং করার চেষ্টা করবা, তারপর বুঝতে না পারলে তোমরা কোয়েশ্চেন করবা। ধরো আমি তোমাদের পড়াচ্ছি সেল, এখন তোমরা কোয়েশ্চেন করলা যে বাইয়া হোয়াট ইজ মাইটোকন্ড্রিয়া, তাহলে কিন্তু তোমরা মাইটোকন্ড্রিয়া বুঝবা না, আপু যেটা পড়াচ্ছি সেটাও বুঝবা না। আগে আপুর পড়াটা শুনো, মনে মনে একটু বোঝার চেষ্টা করো, তারপরে না বুঝলে কিউএনএ বক্সে রিফাত ভাইয়াকে কোয়েশ্চেন করবে। তোমাদের টেকনিক্যাল কোনো প্রবলেম থাকলেও তোমরা চ্যাট বা কিউএনএ বক্সে করতে পারো, এখানে যে ভাইয়ারা আছেন ওনারা তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিবেন। তবে এটা ভাববা না যে এই চ্যাপ্টার আমরা এই লাস্ট পড়তেছি। তোমরা ইনশাআল্লাহ মডেল টেস্টের কোর্সে ভর্তি হলে সেখানে আমরা সলভ ক্লাস বলো যে কোনো ক্লাসে এই চ্যাপ্টারটা আমরা আবার তোমাদের জন্য রিভিশন করব। ওকে, তো আজকে আমরা জাস্ট একটু কথাবার্তা বলবো, ঠিক আছে? তাহলে আমার কথা যদি ক্লিয়ারলি শোনা যায়, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়, তাহলে সবাই চ্যাটে সি লিখে দাও, সি ফর ক্লিয়ার। আমার কথা যদি ক্লিয়ারলি শোনা যায় তাহলে সবাই একটু চ্যাটে সি লিখে দাও। আরে নাফিস মোহন ভাইয়ের খোঁজ খবর নিতেছে। আচ্ছা, ভেরি গুড। ওকে, তাহলে আমার ডে শিফট পর্যন্ত এইচএসসি 22 কোর্সের টাইমিং কেমন? নিউট্রন তোমাদের সবকিছু জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তোমাদের কয়টার সময় কি ক্লাস না ক্লাস সবই তোমরা জেনে যাবা। আচ্ছা ঠিক আছে, ওকে ক্লিয়ার, ভেরি গুড। তাহলে আমি আমার ক্যামেরাটা অফ করছি। অনেকের এমবি খরচ হয় বেশি, আবার নেট কানেকশনও ডিস্টার্ব করে। আচ্ছা, সো বিসমিল্লাহির রহমানির রহিম। সেল, সেল কি কখনো তোমরা খালি চোখে দেখেছো? খালি চোখে কখনো কি কোনো সেল তোমরা দেখেছো? এনিওয়ান? অনেকেই বলবে যে আপু অনিয়ন সেল মাইক্রোস্কোপের নিচে দেখেছি, ঠিক আছে, কিন্তু ওইটা কিন্তু মাইক্রোস্কোপের নিচে। বাট তোমরা কি মানে কি বলবো, বেয়ার আইস কখনো কি কোনো সেল দেখেছো? আচ্ছা ইয়েস, কাব্য দেখেছে। কাব্য তুমি কোন সেল দেখেছো একটু বলো তো, আমাদের সাথে শেয়ার করো। তারপর ইউজার, ইউজার কার নাম আমি ঠিক জানি না, হয়তো মোবাইলের নাম। তোমরা শেয়ার করো যে তোমরা কোথায় এক বেয়ার আইজে বা নেকেড আইজে একটা সিঙ্গেল সেল দেখেছো। তোমরা সবাই দেখেছো। আচ্ছা আমাকে তোমরা বলো তো, আজকে তোমরা ব্রেকফাস্ট কি দিয়ে করেছো? তোমরা আজকে কে কি দিয়ে ব্রেকফাস্ট করেছো একটু আমাকে বলো তো, তখন সেখান থেকে আমি তোমাদের অ্যান্সার বের করে দিব। কে ব্রেকফাস্টে কি খেয়েছো? আমি আজকে ব্রেকফাস্টে একটা বয়েলড এগ খেয়েছি, সর্টেড ভেজিটেবল খেয়েছি, আর চিকেন খেয়েছি। আমার কলেজ ছিল তো, তো আম্মু আমাকে এটা টিফিন দিছে। আম্মু আমাকে সেই ছোটবেলা থেকে টিফিন দেয়, ইভেন আমি মেডিকেলে ওঠার পরেও আমাকে আমার জান টিফিন দেয়, ঠিক আছে? আচ্ছা, রুটি আলু ভাজি, আলু আর ডিম। ওকে, পার্বণের সাথে আমার মিলে গেছে। তাহলে এই যে ডিম পার্টি, যারা ডিম খেয়েছো, ডিম কিন্তু আমার খুবই ফেভারিট। আমাকে মেডিকেলে সবাই ডিমখোর মুনিসা বলে ডাকে। আমার বড় নাম মুনিসা তো, আমার বড় নামটা বিশাল বড়, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির মতো। শেখ, মুনিসা, ফারিহা, সঞ্চারী। তো যাই হোক, তোমরা সঞ্চারীর নামে জানো, মেডিকেল আমাকে মুনিসা নামে ডাকে। এই যে ডিম, এগ, এগ যে একটা সিঙ্গেল সেল, এটা কি তোমরা জানো? এগ যে একটা সিঙ্গেল সেল, এটা কি তোমরা জানো? আজকে জেনে নিলা, ঠিক আছে? আমাদের নেকেড আইজে দেখা আমাদের সিঙ্গেল একটা সেল হচ্ছে এগ। তাহলে সেলকে আমরা কি বলতে পারি? স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ আওয়ার বডি। ইউনিট, বোথ দ্য ইউনিট অফ স্ট্রাকচার এন্ড ফাংশন।
আমাদের বডির যে স্ট্রাকচার ফর্ম হচ্ছে সেই স্ট্রাকচার এবং আমরা যে ফাংশন গুলো কন্ডাক্ট করি এই সব কিছুর ইউনিট হচ্ছে আমাদের সেল। সেম টাইপের মাল্টিপল সেল বা ওয়ান ক্লাস্টার অফ সেল একত্রিত হয়ে বা ইউনাইটেড হয়ে ফরমেশন করবে টিস্যু। সেম টাইপের অনেকগুলা টিস্যু নিয়ে ফরমেশন হবে আমাদের অর্গান। অর্গান নিয়ে ফরমেশন হবে সিস্টেম, এন্ড সিস্টেম নিয়ে ফরমেশন হবে আমাদের হোল হিউম্যান বডি। তাহলে কি সুন্দর না আমাদের পুরো স্ট্রাকচারটা? ফার্স্ট অফ অল সেল, দেন টিস্যু, অর্গান, সিস্টেম এন্ড বডি। আমরা যদি এক্সাম্পল দিই তাহলে দেখো রেড ব্লাড সেল একটা সেল, সব রেড ব্লাড সেল নিয়ে হচ্ছে আমাদের ব্লাড, দ্যাট ইজ কানেকটিভ টিস্যু। ব্লাড নিয়ে হচ্ছে গিয়ে আর্টারি, ভেইন, ক্যাপিলারিজ, এই সকল ভেসেল, দ্যাট মিন্স অর্গান হচ্ছে। এই সব ব্লাড ভেসেল গুলা নিয়ে আমাদের সার্কুলেটরি সিস্টেম ফরমেশন হচ্ছে, আর হোল সার্কুলেটরি সিস্টেম নিয়ে আমাদের বডি ফরমেশন হচ্ছে। তাহলে বুঝতে পারতেছো আমাদের বডির স্ট্রাকচারটা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইছেন। যত বেশি বায়োলজি পড়বা দেখবা তোমার তত বেশি স্রষ্টার প্রতি ভালোবাসা জন্মাবে, যে এত সুন্দর হিউম্যান বডি। তাহলে আমরা বলতে পারি যে একটা সিঙ্গেল সেল হচ্ছে এগ। তোমরা আমাকে বলো তো স্মলেস্ট সেল কোনটা? স্মলেস্ট সেল, স্মলেস্ট সেল তোমরা কি জানো কোনটা? স্মলেস্ট সেল হচ্ছে একটা ব্যাকটেরিয়া যার নাম মাইকোপ্লাজমা। ওকে, স্মলেস্ট সেল ইন দ্য ওয়ার্ল্ড হচ্ছে মাইকোপ্লাজমা, which is a bacteria. And the largest cell in the whole world, আমি কিন্তু হিউম্যান বডি বলি নাই, যদি হোল ওয়ার্ল্ড বলি তাহলে অ্যান্সার হবে এগ অফ অস্ট্রিচ। ওকে, এগ অফ অস্ট্রিচ। আর আমি যদি বলি যে লার্জেস্ট সেল ইন দ্য হিউম্যান বডি, আমি যদি একদম এক্সক্লুসিভলি হিউম্যান বডির কথা বলি তাহলে এটার অ্যান্সার হবে কি, যে অ্যান্সার করলা কে জানি এখানে অ্যান্সার করেছো, ইশরাক ইয়ামিন, নার্ভ সেল, দ্যাট মিন্স নিউরন। ভেরি গুড ভাইয়া। তাহলে এখন আমি যদি বলি যে হিউম্যান বডির স্মলেস্ট সেল কোনটা, তোমরা কি জানো? হিউম্যান বডির স্মলেস্ট সেল কেউ কেউ বলে প্লেটলেট, কেউ কেউ বলে স্পার্ম। অ্যাকচুয়ালি প্লেটলেটই কিন্তু সবচেয়ে বেশি স্মল, স্পার্ম সেল কিন্তু আরেকটু লং হয়, ঠিক আছে? প্লেটলেটই কিন্তু মেইনলি স্মলেস্ট সেল হয়। তবে তোমরা হ্যাশ দিয়ে কি হ্যাশট্যাগ না অ্যাকচুয়ালি স্ল্যাশ দিয়ে স্পার্মও লিখে রাখতে পারো যখন যেটা অপশনে দেওয়া থাকে। তাহলে এগুলা হচ্ছে কিছু বেসিক ইনফরমেশন রিগার্ডিং সেল। ওকে, তাহলে এখন দেখো আমরা চলে যাই আমাদের এই যে লিভিং সেল, এই লিভিং সেল প্রথম ডিসকভার করেছিলেন যেই সায়েন্টিস্ট, সেই সায়েন্টিস্ট নাম হচ্ছে লিউয়েনহুক, অ্যান্থনি ভন লিউয়েনহুক। আর ডেড সেল ডিসকভার করেছিলেন সর্বপ্রথম যে সায়েন্টিস্ট, সেই সায়েন্টিস্টের নাম হচ্ছে রবার্ট হুক। রবার্ট হুক। আমাদের এখন সময় কি হয়, যখন একটু বৃষ্টি পড়া শুরু করে তখনই কি আমরা হচ্ছে বারান্দায় গিয়ে বৃষ্টির পানি হাতে নিয়ে আর লোফি রিমিক্স দিয়ে স্রোতস্বিনীর গান অ্যাড করে ফেসবুকে আপলোড করে দিই, তাই না বলো? কিন্তু আগেকার জামানার সায়েন্টিস্টরা তো আকাইমা ছিলেন না আমাদের মতো। এই যে রবার্ট হুক, উনি কি করছেন, উনি বৃষ্টি পোহাচ্ছিলেন, হঠাৎ করে দেখলেন কি বৃষ্টির ফোঁটা পড়তেছে, ঠিক আছে? তখন উনি করলেন কি, আচ্ছা আমি এই যে রেইন ড্রপটাকে একটু মাইক্রোস্কোপের নিচে দেখি তো কেমন দেখা যায়। উনি তখন দেখেছিলেন তোমার হচ্ছে, সরি আমি একটু ভুল বলতেছি, ঠিক আছে আমি একটু উল্টা বলতেছি। রবার্ট হুক হচ্ছে বৃষ্টি পড়তেছিল এই মুহূর্তে, সে হচ্ছে পানি খাচ্ছিল বোতল থেকে, কি পানি সেটা আমরা জানি না। তো হঠাৎ করে তার কাছে মনে হলো এই যে বটলের যে ক্যাপটা আছে, ছিপিটা আছে, যে হোমিওপ্যাথিকের ক্যাপের মতো, এটাকে আমি একটু কেটে মাইক্রোস্কোপের নিচে দেখি তো কেমন দেখা যায়। তখন তিনি দেখলেন কি, সেই কর্ক বা ক্যাপের মধ্যে, আমরা দেখেছি না জেলখানায় গিয়েছো কিও, তোমরা তো ছোট বাচ্চা মানুষ, জেলখানায় কেন যাবা, ঠিক আছে? টেলিভিশনে হয়তো দেখছো, বা জেলখানা একটা রেস্টুরেন্ট আছে ওখানে হয়তো দেখছো, সেখানে ছোট ছোট খোপগুলাকে আমরা কি বলি, সেল বলি। তখন রবার্ট হুক দেখলেন কি, সেই বটলের ক্যাপের মধ্যে এরকম ছোট 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 কতগুলো চেম্বার, এই প্রত্যেকটা নাম উনি দিলেন হচ্ছে সেল, হুইচ ওয়াজ ডেড সেল। কারণ একটা জড় বস্তু বা যদি নন লিভিং স্ট্রাকচার হয় তাহলে মাস্ট তার সেলগুলা কি হবে, ডেড হবে। এরপরে আসলেন লিউয়েনহুক। লিউয়েনহুক করলেন কি, উনি লিভিং সেল ডিসকভার করলেন। তাহলে আমাকে যদি কোয়েশ্চেনে বলা হয় যে হু ডিসকভার্ড দ্য ডেড সেল, অ্যান্সার হবে রবার্ট হুক। হু ডিসকভার্ড লিভিং সেল, অ্যান্সার হবে লিউয়েনহুক। যদি শুধুমাত্র বলা হয় যে হু ডিসকভার্ড সেল, অ্যান্সার হবে কিন্তু রবার্ট হুক। ইভেন রবার্ট হুক যেটা ডিসকভার করেছিলেন ওইটা কিন্তু ছিল সেল ওয়াল। সেল ওয়াল, তাহলে কি আমাদের এক ঢিলে দুই পাখি শিকার হয়ে গেল। যদি আমাকে সেল ওয়ালের ডিসকভারি কে করেছেন আসে, বা ডেড সেল ডিসকভার বা সেল ডিসকভার কে করেন, তিনটার অ্যান্সারই কিন্তু হবে রবার্ট হুক। ইশরাক বুঝতে পেরেছো এবার? রবার্ট হুক সেল, ডেড সেল, সেল ওয়াল সবকিছু কিন্তু একসাথে ডিসকভার করেছেন।
তাহলে দেখো এই যে দুজন বিজ্ঞানী হা হা করে হাসতে হাসতে উল্টায় পড়ে যেতেছে, লুই অ্যান্ড সিকেভিচ, ওনারা প্রথম এই সেলকে ডিসক্রাইব করেছিলেন কিভাবে, সারাউন্ডেড বাই এ সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন অ্যাজ দ্য ইউনিট অফ লিভিং অ্যাক্টিভিটি which can exactly duplicate itself without any different living medium. দ্যাট মিনস ওদের কোন মানে কি বলবো সার্ভাইভ করার জন্য বা ওদের রিপ্রোডাকশনের জন্য অ্যানাদার লিভিং মিডিয়াম লাগে না, ওরা নিজেরাই ডুপ্লিকেশন করতে পারবে, রিপ্রোডাকশন করতে পারবে এবং একটা সিলেক্টিভলি মেমব্রেন দিয়ে ওরা সারাউন্ডেড থাকবে। তোমরা আমাকে বলো তো হোয়াট ডু ইউ মিন বাই সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন? মেমব্রেন কত প্রকার হয় দেখি, তোমাদের কেমন আইডিয়া আছে? আমরা দুটো সলিউশনকে বা দুটো সাবস্টেন্সকে যে মেমব্রেন দিয়ে সেপারেট করব, সেই মেমব্রেন কয় টাইপসের হয়? 3 টাইপসের হয় না? পারমিয়েবল, যেটা দিয়ে বা যেটা পেনিট্রেট করে সবকিছু যাবে। ইমপারমিয়েবল মানে যেটাকে পেনিট্রেট করে কোনো কিছুই যাবে না। আর সেমি পারমিয়েবল বা সিলেক্টিভলি পারমিয়েবল মানে কে কে যাবে আর কে কে যাবে না বলো? সিলেক্টিভলি অথবা সেমি পারমিয়েবল বলতে এটাকে পেনিট্রেট করে কে কে যাবে এবং কে কে যাবে না। এক্সিলেন্ট, ভেরি গুড। আরে সব বাচ্চা বাক গর্জন করতেছে, রিফাত, এরপর হচ্ছে শান, ঈশা, মাসরুর, এক্সিলেন্ট। এটাকে পেনিট্রেট করে শুধুমাত্র হচ্ছে সলভেট যাবে বাট সলিউট যাবে না। সিলেক্টিভ। তাহলে আমার সেলটা সারাউন্ডেড থাকবে কি দিয়ে? একটা সিলেক্টিভ অথবা সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে। এখানে এই কথাটাই বলা হয়েছে। আমাদের যদি কোয়েশ্চেনে সেলের ডেফিনেশন আসে, আমরা এই লুই সিকিভিচের ডেফিনেশনটা সুন্দর করে লিখে দিব, কারণ এটা অনেক সুন্দর করে দেওয়া আছে। এটা আমাদের 1 মার্কস এর জন্য আসতে পারে। হোয়াট ইজ সেল? এবার দেখো আমাদের টাইপস অফ সেল। এই টাইপস অফ সেলের মধ্যে তুমি 5টা স্টার দিবে, 5টা স্টার, কারণ এই টাইপস অফ সেল তোমরা 9, 10 এ একবার পড়ছো, ইন্টারে পড়বে, ইনশাল্লাহ কেউ যদি মেডিকেলে পড়ো সেখানে হিস্টোলজিতে পড়বে, কেউ যদি মাইক্রোবায়োলজি বা বায়োকেমিস্ট্রিতে পড়ো তাহলে সেখানে পড়বে। তার মানে দোলনা থেকে কবর পর্যন্ত এটার কোনো রক্ষা নাই। তোমাদের এখানে কার কার মেডিকেলে পড়ার ইচ্ছা? তোমাদের এখানে কার কার মেডিকেলে পড়ার ইচ্ছা? কারো কি মেডিকেলে যাওয়ার ইচ্ছা আছে? চ্যাটে জানাও তো। আচ্ছা, আব্দুল্লাহর যাওয়ার ইচ্ছা আছে, ভেরি গুড। আচ্ছা, ইশরাকেরও ইচ্ছা আছে, রাসিফেরও ইচ্ছা আছে, ভেরি গুড। মিশকাতুল, নাইমুল, আচ্ছা, পার্বন, ভেরি গুড। শুনো একটা কথা বলি, আমরা কিন্তু এখন অনেক ছোট না, আমরা কিন্তু যথেষ্ট ম্যাচিউরড হয়েছি। এই জন্য এখন থেকে কিন্তু তোমাদের ক্যারিয়ার প্ল্যানিং স্টার্ট করে দাও, যে কার কোন সাবজেক্ট ভালো লাগে, কার কোন অ্যাঙ্গেলে যেতে ভালো লাগবে। কারণ বড় হতে হতে ওই অ্যাডমিশন টাইমে তুমি যদি ডিসিশন নাও, ওইটা অ্যাকচুয়ালি তোমার ডিসিশন না, তোমার বাবা মায়ের ডিসিশন হবে। এই জন্য এখন থেকেই নিজেকে হচ্ছে গিয়ে তোমার উপলব্ধি করো যে আমার কোন সাবজেক্টটা ভালো লাগে, আমার কি ম্যাথমেটিক্সে নিউ ম্যাথ সলভ করতে ভালো লাগে নাকি আমার বায়োলজি পড়তে ভালো লাগে। ওকে, অবশ্যই তোমাদের সবার জন্য আপু দোয়া করি। তাহলে আমরা তোমাদেরকে সেলের ডেফিনেশনে কি বলেছিলাম? স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ বডি ইজ কল্ড সেল। তাহলে দেখো আমরা কিন্তু ডেফিনেশনের মধ্যে কিন্তু সেলের টাইপস পেয়ে গেলাম, স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল। এখানে যে ক্লাসিফিকেশনটা করা হয়েছে সেটা হচ্ছে ফাংশনের উপর ডিপেন্ড করে। আর পরের স্লাইডে হচ্ছে আমাদের যে ডিফারেন্সটা দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি আমি অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে স্ট্রাকচারাল। ওকে, স্ট্রাকচারাল ফাংশনালের মধ্যে ফাংশন বলতে আমাদের সেল কি করবে? আইদার আমাদের বডি ফর্মেশন করবে কিংবা রিপ্রোডাকশন করবে। সো বডি ফর্মেশন করবে যারা, তাদেরকে আমরা বলি হচ্ছে সোম্যাটিক সেল। রিপ্রোডাকশন করবে যারা, তাদেরকে আমরা কি বলবো? জার্ম সেল। আচ্ছা, সোম্যাটিক সেলগুলা কেমন হবে? ওরা অলওয়েজ ডিপ্লয়েড হবে, বাট জার্ম সেলরা অলওয়েজ হবে হ্যাপ্লয়েড। এক্সাম্পল দেখো, সেলস অফ রুট, স্টেম, লিভ, নার্ভ সেল, ব্লাড কর্পাস সেল, আর এখান থেকে স্পার্ম এন্ড ওভাম। আমাদের হচ্ছে কি 2 মার্কসের জন্য এই দুইটা ডিফারেন্স আসতে পারে, এবং এমসিকিউর জন্য এক্সাম্পল গুলা ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এমসিকিউর জন্য আমাদের এক্সাম্পল গুলা ভেরি ইম্পর্টেন্ট। তোমরা কি ডিপ্লয়েড হ্যাপ্লয়েড এই জিনিসগুলা বুঝো? আচ্ছা ইশরাক, বলবো দেখি ব্রেক টাইমে বলবো ইনশাল্লাহ। তোমরা কি ডিপ্লয়েড হ্যাপ্লয়েড এই জিনিসগুলো সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া আছে? ডিপ্লয়েড হ্যাপ্লয়েড। আচ্ছা আমি একটু বলি, হ্যাঁ। ধরো আমার এটা হচ্ছে একটা স্পার্ম সেল which contains 23 ক্রোমোজোম। ঠিক আছে, ধরো এটা একটা স্পার্ম সেল which contains 23 ক্রোমোজোম, and this is a ovum cell which also contains 23 ক্রোমোজোম। এখন স্পার্মের মধ্যে 23 ক্রোমোজোম অ্যারেঞ্জ করা থাকে অ্যাকর্ডিং টু দ্য নাম্বার। একদম লং ক্রোমোজোমটা হচ্ছে 1 নাম্বার, তার চেয়ে একটু স্মলটা 2, তার চেয়ে একটু স্মলটা 3, এমন করতে করতে একদম স্মলেস্ট ক্রোমোজোমটা হচ্ছে 23 নাম্বার।
ঠিক সেম ওভামের ক্ষেত্রে একদম লংগেস্টটা 1, একটু স্মলটা 2, একটু স্মলটা 3, এমন করতে করতে স্মলেস্টটা হচ্ছে 23। মানে একদম ওদের লেন্থ অনুযায়ী ক্রোমোজোম গুলা সুন্দর করে অ্যারেঞ্জ করা আছে। এই দুইটার ফিউশন হয়ে যখন জাইগোট সেল ফরমেশন হবে তখন কি হবে দেখো, তখন ওরা কাপলিং করবে, কাপল করবে। কিভাবে কাপল করবে দেখো, এই ফাদার দ্যাট মিনস স্পার্মের 1 নাম্বার ক্রোমোজোমের সাথে মাদার দ্যাট মিনস ওভামের 1 নাম্বার ক্রোমোজোম কাপল হবে, 2 এর সাথে হবে 2, এমন করতে করতে 23 এর সাথে হবে 23। কারণ আমার ফাদারের যে 2 নাম্বার ক্রোমোজোম এবং মাদারের 2 নাম্বার ক্রোমোজোম লেন্থ উইডথে হুবহু সেম। ফাদারে 3 এন্ড মাদারে 3 লেন্থ উইডথ এন্ড ক্যারেক্টারিস্টিক্স এর দিক থেকে হুবহু সেম। দুইটাই হয়তো স্কিন কালার, একজনেরটা ফেয়ার একজনেরটা ব্ল্যাক, বাট দুইটাই কিন্তু স্কিন কালার এরকম। তাহলে এই যে আমার পেয়ার পেয়ার করে সেলগুলোতে ক্রোমোজোম গুলো হচ্ছে এরকম অ্যারেঞ্জ থাকে, এই জন্য এদেরকে আমরা কি বলে থাকি, ডিপ্লয়েড। এদেরকে আমরা কি বলে থাকি, ডিপ্লয়েড। আর দেখো এই যে তোমার যারা হ্যাপ্লয়েড সেল, যেমন ধরো আমি যদি একটা তোমার হেলমিন্থের কথা বলি বা ব্যাকটেরিয়ার কথা বলি, ওদের বডিতে ক্রোমোজোম গুলো এত নাইসলি অ্যারেঞ্জ থাকে না, উল্টা পুল্টা আব্রাকাডাব্রা হ্যাফাজার্টলি তোমার অ্যারেঞ্জ থাকে, ওদের মধ্যে আমরা এরকম পেয়ারিং পাই না, দ্যাটস ওয়াই দে আর কল্ড হ্যাপ্লয়েড। হ্যাঁ, অলমোস্ট 100%ই সেম থাকবে, ঠিক আছে, অলমোস্ট 100%ই ক্যারেক্টার সেম থাকবে নাফিস। তাহলে ডিপ্লয়েড হ্যাপ্লয়েড কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। মনে রাখবা যেখানেই জার্ম সেল আসবে, সেটা স্পোর হোক, গ্যামেট হোক, স্পার্ম ওভাম হোক, জার্ম সেল কথাটা থাকলেই দ্যাট উইল বি হ্যাপ্লয়েড। তাহলে ডিপ্লয়েড হ্যাপ্লয়েড বুঝতে পারলে সবাই একটু চ্যাটে সি লিখে দাও, সবাই একটু চ্যাটে সি লিখে দাও। এবার আসো স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। স্ট্রাকচারের বলতে বোঝানো হয়েছে আমার নিউক্লিয়াসের স্ট্রাকচার। সো নিউক্লিয়াসের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে আমরা সেলকে 2 টাইপসে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল, and another one is eukaryotic cell, eukaryotic cell. প্রো মিন্স তোমাদের আবার পাবজির প্রো মনে করো না, পাবজির প্রো না, ওরা হচ্ছে খ্যাত, বিফোর, ব্যাকডেটেড, বুঝছো, ল্যাভেন্ডিশ। আর ক্যারিওটিক ওয়ার্ডটা আসছে ক্যারিয়ন থেকে, ক্যারিয়ন মিন্স নিউক্লিয়াস, দ্যাট মিন্স দ্য সেল হুজ নিউক্লিয়াস ইজ খ্যাত, ব্যাকডেটেড, কিচ্ছু নাই, গরিবস। আর ইউ বলতে কি বোঝানো হয়, নিউ, দ্যাট মিন্স একদম ম্যাচিউর, সুন্দর, কমপ্লিট। ক্যারিয়ন মিন্স নিউক্লিয়াস। তার মানে প্রোক্যারিওটিক মানে যাদের নিউক্লিয়াসটা হচ্ছে তোমার মানে কি বলবো ওয়েল ডেভেলপড না, আর ইউক্যারিওটিক মিন্স যাদের নিউক্লিয়াসটা ওয়েল ডেভেলপড। আমরা প্রোক্যারিওটকে আমাদের দাদি নানির সাথে কম্পেয়ার করতে পারি। আমাদের দাদি নানিদেরকে এত গ্যাজেট ছিল, ওনাদেরকে এত মোবাইল, আইফোন, ল্যাপটপ, আইপড, এত কিছু ছিল, ছিল না। ওনারা খালি চিঠি লিখতো, সেই চিঠি 3-4 মাস পর গিয়ে পৌঁছাইতো। আর আমরা তো এখন ইয়ো কিডস, ইউক্যারিওটিক সেলরা হচ্ছে ইয়ো কিডস, ওদের সব গ্যাজেট আছে, মোবাইল ফোন, আইফোন, ল্যাপটপ, আইপড। এত কিছু কেন বললাম দেখো, প্রোক্যারিওটিক সেলের আছে শুধু চিঠি, তার মানে ওদের সেলে আমার কোনো মেমব্রেন বাউন্ড অর্গানেল আমি পাবো না, নো মেমব্রেন বাউন্ড অর্গানেলি, ঠিক আছে, নো মেমব্রেন বাউন্ড অর্গানেলি। শুধুমাত্র ওরা কি দিয়ে কমিউনিকেশন করতো বলতো, লেটার দিয়ে। তাহলে ওদের শুধুমাত্র একটা অর্গানেলি থাকবে, যার নাম হচ্ছে গিয়ে তোমার কি বলতো, রাইবোজোম। কিছু না থাকলেও কি আছে, ওদের শুধুমাত্র রাইবোজোম আছে। But eukaryote contains every membrane-bound organelle like mitochondria, Golgi body or Golgi apparatus, lysosome, centrosome, plastid, everything আছে। এবং ওদেরও কি থাকবে, অবভিয়াসলি রাইবোজোম থাকবে, কারণ রাইবোজোম তো প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন সিনথেসিসের জন্য তো আমার রাইবোজোমকে লাগবেই। এবার দেখো প্রোক্যারিওটিক সেলের ডিএনএ বলতে কিছু সার্কুলার ডিএনএ থাকে which is naked. Naked means there is no histone and non-histone protein. সার্কুলার অ্যান্ড নেকেড ডিএনএ। আর ইউক্যারিওট যারা, ওদের ডিএনএটা কেমন হয়, হেলিক্যাল, ডাবল হেলিক্স। কেমন হবে, ডাবল হেলিক্স। এরপর দেখো আমাদের প্রোক্যারিওটিক সেল যারা আছে, ওরা সেল ডিভিশন করবে কিভাবে, থ্রো অ্যামাইটোসিস। আর ইউক্যারিওটরা সেল ডিভিশন করবে কিভাবে, থ্রো মাইটোসিস অ্যান্ড মিওসিস। মনে রাখবা এই আল্লাহর দুনিয়াতে প্রোক্যারিওট সেলের শুধুমাত্র 2টা এক্সাম্পল দেওয়া আছে, ব্যাকটেরিয়া এন্ড সায়ানোব্যাকটেরিয়া। এরপরে আম, জাম, কাঁঠাল, কলা, লিচু যা কিছু পাবা আল্লাহর দুনিয়ায় সবই হচ্ছে ইউক্যারিওটিক সেল। এখন তোমরা বলতে পারো আপু আপনি যে একটু আগে বললেন মাইকোপ্লাজমা, এই মাইকোপ্লাজমাও তো একটা প্রোক্যারিওটিক সেল। আপনি যে বলেছিলেন ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়ার বাইরে আর কোনো প্রোক্যারিওট নেই, মাইকোপ্লাজমা ইটসেলফ ইজ এ ব্যাকটেরিয়া।
তাহলে তুমি যদি আমাকে চ্যালেঞ্জও করো যে আপু আমি লাইব্রেরি থেকে সবগুলো বই এনে আমি আপনাকে দেখাবো যে ব্যাকটেরিয়া সায়ানোব্যাকটেরিয়ার বাইরেও এক্সাম্পল আছে, আমি বলবো চ্যালেঞ্জ একসেপ্টেড। মাইকোপ্লাজমা একটা ব্যাকটেরিয়া। তাহলে এই যে প্রোক্যারিওট এবং ইউক্যারিওটের মধ্যে ডিফারেন্সটা বললাম, প্রোক্যারিওটের কিছু নেই, আছে শুধু রাইবোজোম, ইউক্যারিওটে সবকিছু আছে। প্রোক্যারিওটে ডিএনএ সার্কুলার, ইউক্যারিওটে ডিএনএ ডাবল হেলিক্স। প্রোক্যারিওট কন্ডাক্ট সেল ডিভিশন থ্রু এমাইটোসিস এন্ড ইউক্যারিওটিক ডাজ দিস থ্রু মাইটোসিস এন্ড মিওসিস। ইভেন প্রোক্যারিওটে কিন্তু নিউক্লিয়াসে আমরা কিচ্ছু পাবো না, কিন্তু ইউক্যারিওটে আমরা নিউক্লিয়াস বলতে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, ক্রোমাটিন ফাইবার, এই সব কিছু কিন্তু একসাথে পাবো। ওদের থাকে শুধুমাত্র কিছু ক্রোমাটিন ফাইবার যার মধ্যে আমরা ডিএনএ পাই। আচ্ছা, সায়ানোব্যাকটেরিয়া আর ইশরাক এটা একটা ব্যাকটেরিয়া, কিন্তু ওর মধ্যে তোমার ফটোসিনথেটিক কিছু পিগমেন্ট থাকে দেখে বাংলায় ওটাকে শৈবাল বলা হয়, কিন্তু ওইটা বাই নেচার অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া। তাহলে এটা আমরা সিকিউতে 2 মার্কসের জন্য ভালো করে পড়বো, এবং এমসিকিউর জন্য আমি আবারও বলছি এক্সাম্পল গুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো আমরা যদি একটা সেলের একদম বাইরে থেকে ভেতরে এন্টার করি, তাহলে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে সেল ওয়াল, এবং অ্যানিমাল সেলের ক্ষেত্রে আমরা একদম বাইরে পাবো সেল মেমব্রেন। তাহলে যেহেতু প্ল্যান্ট সেলে সেল মেমব্রেনের ভেতরে আমার সেল ওয়ালের ভেতরে আমরা সেল মেমব্রেন পাই, তাহলে প্ল্যান্ট সেলকে আমরা আইডিয়াল ধরে প্রথমে সেল ওয়াল নিয়ে একটু কম্পারিজন করি। দেখো এখানে তোমার হচ্ছে প্ল্যান্ট সেল আর অ্যানিমাল সেলের লেন্স দেওয়া আছে, ওদের শেপ কেমন হয় এটা সুন্দর করে দিয়ে দিয়েছে। তোমরা এই ফিগারটা প্র্যাকটিস করবা বাসায়, এই ফিগারটা কিন্তু তোমাদের এক্সামে দিতে পারে, বোথ প্ল্যান্ট সেল এন্ড অ্যানিমাল সেল। তাহলে দেখো এই যে সেল ওয়াল, এই সেল ওয়ালের ফিগারটা না তোমরা অনেকেই কেন জানি বুঝো না, আপু একটু বোঝায় দেওয়ার চেষ্টা করি, আসো দেখো। এই যে দেখো এখানে একটা সেল, এখানে একটা সেল, এখানে একটা সেল, এখানে একটা সেল এবং এখানে একটা সেল। ঠিক সেম দেখো এই ছবিটাতে আমার এই বরাবর একটা সেল এবং এই বরাবর একটা সেল, এবং ওদের মাঝখানে দেখানো হয়েছে কি সেল ওয়াল। তাহলে দেখো এই যে সেল ওয়াল, এটা কি আমার অ্যানিমাল সেলে থাকবে? অ্যানিমাল সেলে থাকবে না। এই যে আমরা সফটি সফটি মিল্কি মিল্কি কত রকম টয়লেট্রিজ বা ক্রিম ইউজ করতেছি, কোনো লাভ হইতো না যদি আমাদের সেল ওয়াল থাকতো। ঠিক আছে, তাহলে সেল ওয়ালে কি কি থাকবে দেখো, কিছু সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন, পেকটিন। আচ্ছা বলো তো বাচ্চারা, এই যে আমি 5টা ওয়ার্ড বললাম, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন এন্ড সুবেরিন, এগুলা কি কার্বোহাইড্রেট, প্রোটিন নাকি লিপিড? কে বলতে পারবা? এই যে প্রোডাক্ট গুলা বললাম, এগুলা কি তোমার কার্বোহাইড্রেট, প্রোটিন নাকি লিপিড? হ্যাঁ শান, তোমাদের বইতে আছে। কাব্য, এরপরে হচ্ছে রিফাত, এরপরে ইশরাক, রাসিফ, মেহেজাবিন, ভেরি গুড, তোমরা কয়জন রাইট অ্যান্সার দিয়েছো, আর বাকিরা সবাই ভুলভাল হচ্ছে লিপিড প্রোটিন বলছে। তুমি চিন্তা করে দেখো তো, আমরা যখন সেল কেমিস্ট্রি পড়েছি সেখানে মনোস্যাকারাইডে গ্লুকোজ, ডাইস্যাকারাইডে তোমার সুক্রোজ, আর পলিস্যাকারাইডে আমরা কি সেলুলোজ, পেকটিন, লিগনিন এগুলো পড়েছিলাম না? তাহলে এগুলো একদম বাই বার্থ প্ল্যান্টের মধ্যে থাকতে পারে। তাহলে ব্যাকটেরিয়ার সেল ওয়ালে থাকে প্রোটিন এন্ড লিপিড, এন্ড ফাঙ্গাসের সেল ওয়ালে থেকে কাইটিন। এই দুইটা ইনফরমেশন একদম খায়া ফেলবা, পুরা একদম ঝাড়া কারা মুখস্থ, কুত্তা মুখস্থ দিতে হবে যে ব্যাকটেরিয়ার সেল ওয়ালে কি আছে এন্ড ফাঙ্গাসের কাইটিনে কি আছে। The cell wall can of the fungus is made of chitin. It can build plasmodesmata between two cells for cellular communication. এই দেখো এটা একটা সেল, এটা একটা সেল, তার দুইটা সেলের মধ্যে সেলুলার কমিউনিকেশনের জন্য আমরা এখানে কি করতে পারি, একটা তোমার হচ্ছে প্লাজমোডেসমাটা ওপেন করে দিতে পারি। প্লাজমোডেসমাটা আমরা পড়বো ইনশাআল্লাহ, দেখবা যখন লেখা আছে মাইক্রোস্কোপিক যে পোর গাছের মধ্যে পাওয়া যায়, ওরা হচ্ছে এভাবে করে তোমার হচ্ছে কি বাসায় হানা দেয়, এরপর পরবর্তীতে কি করে সেখান থেকে তোমার হচ্ছে ওপেন বা পোর ওপেন হয়ে যাচ্ছে। তাহলে মোট কথা পাশাপাশি দুটো সেল ওয়ালের মাঝখানে যে মাইক্রোস্কোপিক পোর, এটাকে আমরা কি বলি, প্লাজমোডেসমাটা। তাহলে সেল ওয়ালটা আমাদের সিকিউতে আসতে পারে এবং এমসিকিউতে আসতে পারে। সিকিউতে আসলে আমরা এই দুইটার যে কোনো একটা ফিগার ড্র করব এন্ড এক্সপ্লেনেশনে সুন্দর করে পয়েন্ট করে লিখবো, কেমিক্যাল স্ট্রাকচার দেন মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। তাহলে কেমিক্যাল স্ট্রাকচারে কি হবে, ইট কনসিস্ট অফ a cell wall which is made of কি দিয়ে তৈরি হয়, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন, and this cell wall is consists of 3 লেয়ার। কি কি লেয়ার আছে দেখো, একদম ইনিশিয়ালি মিডিয়াল ল্যামেলা, এই যে সাদাটা মিডিয়াল ল্যামেলা, এই মিডল ল্যামেলার পরের এই ভেতরেরটা হচ্ছে কি বলতো, প্রাইমারি লেয়ার। একদম ভেতরের এই লেয়ারটা হচ্ছে প্রাইমারি, আর বাইরের এটা হচ্ছে সেকেন্ডারি। তাহলে আমাদের সেল ওয়ালের কয়টা ওয়াল আছে, টোটাল 3টা ওয়াল আছে। একটা কি মিডল ল্যামেলি, আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে কি টিবি, সরি কি বলতেছি আমি, প্রাইমারি ওয়াল। মিডল ল্যামেলার পর আছে হচ্ছে প্রাইমারি ওয়াল,
আর প্রাইমারি ওয়ালের পর হচ্ছে সেকেন্ডারি ওয়াল। এই টোটাল 3টা ওয়াল নিয়ে আমাদের সেল ওয়াল ফরমেশন হচ্ছে। তাহলে সিকিউতে আসলে আমরা 3টা ওয়াল লিখে ওদের ফাংশনাল স্ট্রাকচার দেন হচ্ছে ফাংশন লিখবো। আর এমসিকিউর জন্য কি কি থাকে, ফাঙ্গাসের সেল ওয়ালে কি কাইটিন এন্ড ব্যাকটেরিয়া সেল ওয়ালে কি প্লাজমোডেজমাটা, এটা খুব ভালো করে মনে রাখবো। এখন যে কোনো কভারিং বা যে কোনো ওয়াল হোক সেটা সেল ওয়াল, হোক সেটা প্লাজমা মেমব্রেন বা হোক সেটা নিউক্লিয়ার মেমব্রেন, যে কোনো মেমব্রেনের ফাংশন বললে আমরা চোখ মুখ বন্ধ করে 3টা ফাংশন লিখে দিব। মেইনটেইন দ্য শেপ অফ দ্য বডি, ট্রি লিখতে পারো যদি বডি লিখতে ইচ্ছা না করে। এরপরে কি করবে, মেইনটেইন দ্য শেপ অফ দ্য ট্রি, দেন এক্সচেঞ্জ, বাইরে থেকে ভিতরে বিভিন্ন রকম নিউট্রিশন ফুড পার্টিকেল এগুলো এক্সচেঞ্জে কি করতেছে, সাহায্য বা হেল্প করতেছে। আর হচ্ছে কি তোমার বিভিন্ন রকম জিনিসের এক্সটার্নাল যে প্রোটেকশন আছে, এক্সটার্নাল প্রোটেকশন দিচ্ছে। বাইরে থেকে হঠাৎ করে ধরো কোন একটা বুলডোজার চলে আসো তোমার গাছ মারাইতে, তুমি কিন্তু সহজে সেই বুলডোজারকে সরাইতে পারবো না। ঠিক আছে, ওরা এতটাই লয়াল, ওরা অনেক লয়াল। ঠিক আছে, তাহলে কি কি বললাম প্রথমে, এখান থেকে কিভাবে আমরা সিকিউ আর এমসিকিউ জিনিসগুলো পড়ে ফেলবো। 3টা কাজ, মেইনটেইন দ্য শেপ অফ দ্য ট্রি, এক্সচেঞ্জ অফ দ্য প্রোডাক্ট এন্ড এক্সটার্নাল প্রোটেকশন। এবার দেখো আমরা সেল ওয়ালের পরে যে লেয়ারটা পাবো তাকে আমরা বলছি প্রোটোপ্লাজম। দ্যাট মিনস দ্য ট্রান্সলুসেন্ট সেমি ফ্লুইড, পুরোপুরি কিন্তু ফ্লুইড না, জেলির মতো, ভিসকাস সাবস্টেন্স দ্যাট কনস্টিটিউট দ্য ইন্টেরিয়র ম্যাটার অফ দ্য লিভিং সেল ইজ কল্ড প্রোটোপ্লাজম। দ্যাট মিনস যদি ওরা তোমার কি করে লিভিং সেলের ওয়ালের মধ্যে কোনো রকম বেশি বেশি ডিজাস্ট্রাস চেঞ্জ না করে, তাহলে আমাদের এটা নিয়ে কম চিন্তা করলেও হবে। Everything is surrounded by the cell membrane is protoplasm and the cell membrane is also a part of the protoplasm. Actually protoplasm বলতে কাকে বোঝানো হয় জানো? Protoplasm বলতে বোঝানো হয় হচ্ছে গিয়ে তোমার সেল মেমব্রেন, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসকে। ঠিক আছে, সেল মেমব্রেন, সাইটোপ্লাজম এন্ড নিউক্লিয়াসকে বলা হয়। তাহলে এই 3টা হচ্ছে গিয়ে কি আমাদের প্রোটোপ্লাজমের গঠন উপাদান। তাহলে সাইটোপ্লাজম জিনিসটাকে আমি যদি সেল মেমব্রেনকে বাদ দিয়ে দিই তাহলে যতটুকু বাকি থাকে ততটুকু হচ্ছে সাইটোপ্লাজম। ঠিক আছে, তার মানে আমরা এই যে সাইটোপ্লাজম নিজেকে পেলাম, নিউক্লিয়াসকে পেলাম, তাহলে সবকিছু মিলে কি হবে, আমার হচ্ছে গিয়ে সেল মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস নিয়ে আমার ফরমেশনে প্রোটোপ্লাজম, সেল মেমব্রেন বাদ দিয়ে দিলে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস মিলে তৈরি হবে আমাদের প্রোটোপ্লাজম। তাহলে এখান থেকে দেখো সেল মেমব্রেন, এটা ইন্টার অনেক ইলাবোরেটলি আছে, এখন জাস্ট এতটুকুই পড়ো যে ইট ইজ এ সেমি পারমিয়েবল মেমব্রেন হুইচ অ্যালাউজ দ্য ওয়াটার টু গেট ইন বাট নট দ্য লিপিড অ্যান্ড প্রোটিন। এই যে তোমার সেপারেট করে রাখছে এর জন্য তোমার লিপিড, প্রোটিন আর কার্বোহাইড্রেট লেয়ারটা কি হয়েছে, আলাদা হয়ে যায়। ঠিক আছে, বা দুইটা ডিফারেন্ট সেলকে ওরা আলাদা করতে পারে। এইবার দেখো আমরা এখান থেকে কতগুলো ফিঙ্গার লাইক প্রজেকশন পাচ্ছি। বডির যেখানেই তোমরা ফিঙ্গার লাইক প্রজেকশন পাবা, ঠিক আছে, সেখানে চোখ মুখ বন্ধ করে লিখে দিবা ভিলাই। তাহলে এই ফিঙ্গুলার প্রজেকশন গুলো ছোট 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 সাইজ, একদম ছোট পিচ্চু সাইজ হওয়ার কারণে, ঠিক আছে, আমরা হচ্ছে কি করতে পারি, ওদেরকে সেপারেট করে রাখতে পারি এবং এই চিকন লেয়ার গুলা হচ্ছে অ্যাবজর্পশনে হেল্প করে। ইন্টেস্টাইনে পেয়েছিলাম না আমরা ভিলাই, সেই ভিলাই বা ভিলাসি হচ্ছে এই অ্যাবজর্পশনে হেল্প করবে। তাহলে আমরা সেল মেমব্রেন পড়ে গেলাম, এটা জাস্ট ডেফিনিশন যদি দেখে রাখতে পারো। দেখো সাইটোপ্লাজম কি, প্রোটোপ্লাজম থেকে আমরা যদি নিউক্লিয়াস বাদ দিয়ে দিই তাহলে যা কিছু থাকে সেটাই সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম সমান কি হয়, সাইটোপ্লাজম সমান হচ্ছে প্রোটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস। দেন হোয়াট আর দ্য সাইটোপ্লাজমিক অর্গানেল? আমরা সেল মেমব্রেন পড়লাম, সেল ওয়াল পড়লাম, প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম পড়া শেষ। এবার আমাদেরকে জানতে হবে যে অ্যাকচুয়ালি সাইটোপ্লাজমিক অর্গানেল বলতে কি কি আছে। ইয়ে, আমরা জেনে যাব, দেখছো হাত তুলে নাচানাচি করতেছে। তাহলে প্রথমেই 2 রকম পাবো, একটা হচ্ছে তোমার পারমিয়েবল, দ্যাট মিন্স পারমিয়েবল ভালো দেখা যায় না। একটা হচ্ছে কি তোমার সাইটোপ্লাজম সেল অর্গানেল গুলাকে 2 ভাগে ভাগ করতে পারি অ্যাকর্ডিং টু দ্য প্রেজেন্স অফ দ্য মেমব্রেন। একটা হচ্ছে মেমব্রেন বাউন্ড, আরেকটা হচ্ছে মেমব্রেন লেস। আবার মনে করো না যে আমি একটা দিচ্ছি সাইটোপ্লাজমকে, একটা প্রোটোপ্লাজমকে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে মেমব্রেন লেস। এবার কল্পনা করে আমাকে একটু বলো তো মেমব্রেন বাউন্ড কে কে আছে। আচ্ছা, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। মেমব্রেন বাউন্ড গুলোর মধ্যে একটা নিউমোনিক তো মনে রাখতে পারো, মা এরা পাগল। ঠিক আছে, মা দিয়ে মাইটোকন্ড্রিয়া, এরা দিয়ে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প দিয়ে প্লাস্টিড, গ দিয়ে গোলজি বডি এন্ড ল দিয়ে লাইসোজোম। মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পারঅক্সিজোম, এরপর হচ্ছে গিয়ে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গ দিয়ে গোলগি বডি, ল দিয়ে হচ্ছে লাইসোজোম। তাহলে এরা যদি মেমব্রেন বাউন্ড হয়, বাকি আর যারা আছে তুনা তুনা, যেমন ধরো সাইটোস্কেলেটন, দেন হচ্ছে পুরবি সাইটোস্কেলেটন, দেন হচ্ছে গিয়ে তোমার এরপরে আসছে যে তোমার সেন্ট্রোসোম,
রাইবোজোম, এরা সবাই হচ্ছে মেমব্রেন লেস। তাহলে আমাদের মেমব্রেন বাউন্ড এন্ড মেমব্রেন লেস এই ধরনের অর্গানেল গুলা কিন্তু আমাদের এমসিকিউ তে খুব বেশি আসে, অ্যাডমিশন টেস্টেও আসে, এজন্য এগুলো আমাদের খুব ভালো করে পড়তে হবে। এবার দেখো আমাদের ফার্স্ট ব্রেইন ট্রেজার, দ্যাট মিন্স পোল কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য মেইন কনস্টিটিউয়েন্ট অফ দ্য ফাঙ্গাল সেল ওয়াল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঝটপট অ্যান্সার করে ফেলো। ওকে, তাহলে পোল ক্লোজ করে দিলাম। এটা অ্যান্সার কি হবে? কাইটিন। এই যে এত করে বললাম, এত করে বুঝাইলাম, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট, তারপরে তোমরা কতিপয় ব্যক্তিরা যেটা ভুল করলা, নষ্ট ভ্রষ্ট পাপিষ্টরা, তোমাদের কি করতে ইচ্ছা করে আমাকে একটু বলো তো, তোমাদের কি করব আমি? কারণ সেলুলোজ হচ্ছে কার? সেলুলোজ হচ্ছে তোমার প্ল্যান্টের সেল ওয়ালের স্ট্রাকচার, প্ল্যান্ট, প্ল্যান্ট, নট ফাঙ্গাস। লিপিড তো থাকেই না, পেকটিন তোমার হচ্ছে প্ল্যান্টে থাকে। তাহলে তোমরা কেন নষ্ট ভ্রষ্ট পাপিষ্টরা এটা ভুল করলা? এটা এতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, তাহলে এবারে আসো আমরা পড়বো হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের যতগুলো সেল অর্গানেল আছে তার মধ্যে সিকিউতে আসার মতো আমাদের তিনটা অর্গানেল আছে, একটা সেল ওয়াল, অ্যানাদার ওয়ান ইজ মাইটোকন্ড্রিয়া অ্যান্ড প্লাস্টিড। তাহলে সেল ওয়াল, মাইটোকন্ড্রিয়া অ্যান্ড প্লাস্টিড এই তিনটা আমরা খুব ভালো করে ক্রিয়েটিভ কোয়েশ্চেনের জন্য পড়বো, আর বাকিগুলোর ফাংশন কিংবা স্ট্রাকচার এমসিকিউর জন্য একটু টুকটুক করে পড়তে হবে, বা 2 মার্কসের জন্য। এখন মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার যখন আমরা লিখবো তখন আমাদেরকে কি করতে হবে বলো তো? তোমার একটু পয়েন্ট করে লিখতে হবে, তাহলে টিচাররাও হ্যাপি হ্যাপি হবে, তোমরা কোশ্চেন অ্যান্সার লিখে কি হবে? স্যাটিসফাইড হবা। ওকে, তাহলে দেখো আমরা কিভাবে হচ্ছে লিখতে পারি। মাইটোকন্ড্রিয়া প্রথম ডিসকভার করেন হচ্ছে বেন্ডা, বেন্ডা, ঠিক আছে? এবং ওদের এভারেজ নাম্বার হচ্ছে 300 to 400 ইন ইচ সেল। যে সেলে যত বেশি এনার্জি লাগবে সেই সেলে তত বেশি মাইটোকন্ড্রিয়া থাকবে। আমাদের বাসায় আম্মুরা কি করে? যদি আব্বুরা বাজার করে নিয়ে আসে, এখন তো বাবা মা দুজনেই বাজার করে, সাপোজ বাবা বাজার করে নিয়ে আসলে মা যদি কুকিং করে, মা আমাদের সবাইকে খাবার দিবে এবং এক্সেস ফুড গুলা কি করবে? আইদার নিজে খেয়ে ফেলবে কিংবা ফ্রিজে স্টোর করে রাখবে। আমাদের লিভারও হচ্ছে আমাদের বডির মায়ের মতো, জাস্ট লাইক মাদার। ও করবে কি? ডাইজেশনের পর সকল নিউট্রিশন গুলো লিভারের মধ্যে যাবে, লিভার ইকুয়ালি পুরো বডিতে ডিস্ট্রিবিউট করবে, দেন এক্সেস ফুড পার্টিকেলটাকে কি করে রাখবে? নিজের মধ্যে স্টোর করে রাখবে। তাহলে এই যে এত এত বেশি বেশি ইম্পর্টেন্ট রিয়াকশন গুলো আমাদের মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে, এই জন্য কি আমাদের লিভারে সেলে দেখো 1000 অর মোর মাইটোকন্ড্রিয়া থাকে। কি থাকবে? 1000 অর মোর মাইটোকন্ড্রিয়া। না রে, বাইলে তো শুধু বাইল সল্ট থাকে নাফিস, ওটা তো লিভারের নিচে থাকে, ইট ইজ নট এ পার্ট অফ লিভার। আর অ্যামিবাতেও 1000 এর মোর থাকবে, কারণ অ্যামিবা তো ইউনিসেলুলার, সো ওর একটা সেলই সব ফাংশন কন্ডাক্ট করে দেখে হেভি এনার্জি দরকার, এর জন্য অ্যামিবাতেও মারাত্মক পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে। এখন তোমরা কি কেউ আমাকে বলতে পারবা, একটু হ্যান্ড রেজ করো তো, যে ওয়াই মাইটোকন্ড্রিয়া ইজ কল্ড দ্য পাওয়ার হাউস অফ সেল? কেউ কি বলতে পারবা? একটু হ্যান্ড রেজ করো তো, যে ওয়াই মাইটোকন্ড্রিয়া ইজ কল্ড দ্য পাওয়ার হাউস অফ সেল। ওকে, তাহলে রাসিফ তোমাকে পারমিট করা হলো, তুমি একটু আনমিউট করে কথা বলো। সালাম আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, তুমি কোন কলেজের? আপু আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে। ও আচ্ছা আচ্ছা, তোমরা তো এখন স্কুলে পড়ো না? জি জি। আচ্ছা, তোমাদের বুঝছো এমন অবস্থা হয়েছে, এসএসসি এইচএসসি 2021-22 এই তিনটা এমন মানে হচপচ হয়েছে, মানে তোমরা ফার্স্ট সেকেন্ড না থার্ড ইয়ার, বুঝতে খুবই কষ্ট হয় ভাই। আচ্ছা ঠিক আছে রাসিফ, তুমি আমাকে বলো যে ওয়াই মাইটোকন্ড্রিয়া ইজ কল্ড দ্য পাওয়ার হাউস অফ সেল? আপু মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ সেল বলা হয় কারণ হচ্ছে আমাদের অ্যানারোবিক রেসপিরেশনে ক্রেব সাইকেলটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ায় হয়, আর এখানে সবচেয়ে বেশি এনার্জি প্রডিউসড হয়। আচ্ছা রাসিফ, থ্যাংক ইউ সো মাচ। দেখো রাসিফ কত সুন্দর করে একদম এক সেন্টেন্সে আমাদের অ্যান্সারটা বলে দিল। আমরা জানি যে আমাদের বডিতে এনার্জি প্রোডাকশনের মেইন যে মেকানিজম সেটা হচ্ছে রেসপিরেশন। আমরা যে ফুড পার্টিকেল গুলো ইনজেস্ট করি ওটাকে ব্রেক ডাউন করে এনার্জি প্রডিউস হয় ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন থ্রু রেসপিরেশন। এখন এই যে রেসপিরেশন যদি অক্সিজেন ইউজ হয় তাহলে সেটাকে আমরা বলি অ্যারোবিক রেসপিরেশন। অ্যারোবিক রেসপিরেশনের কয়টা স্টেপস তোমরা জানো? তোমরা পড়ে আসছো চ্যাপ্টার 4-এ। অ্যারোবিক রেসপিরেশনের কয়টা স্টেপ?
ভেরি গুড, 4টা স্টেপ, তাই না? 4টা স্টেপ, কি কি নামগুলো মনে আছে? কি কি নাম মনে আছে তোমাদের? আচ্ছা, ভেরি গুড। তাহলে আমি বলে দিচ্ছি, আমাদের অ্যারাবিক রেসপিরেশনের টোটাল স্টেপস ছিল হচ্ছে 4টা, তাই না? প্রথমে হচ্ছে গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস, দেন অ্যাসিটাইল কোয়ে প্রোডাকশন, অ্যাসিটাইল কোয়ে প্রোডাকশন, দেন ক্রেবস সাইকেল, দেন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। টোটাল 4 স্টেপ। এর মধ্যে আমাদের ফার্স্ট দুটো স্টেপ হয় সাইটোপ্লাজমে, যদিও অ্যাসিটাইল কোয়ে ফরমেশন হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে হয়, বাট তোমাদের 9-10 এর বইতে এটাকে সাইটোপ্লাজম দেওয়া আছে, সো এটাই আমাদের পড়তে হবে। আর লাস্ট দুটো স্টেপ হয় কোথায়? আমাদের মাইটোকন্ড্রিয়াতে। এবং আমাদের এই হোল প্রসেস বা হোল রিঅ্যাকশনের যত এনার্জি, তার মধ্যে ম্যাক্সিমাম এনার্জি ফরমেশন হয় আমাদের এই লাস্ট 2 স্টেপসে, which is conducted in mitochondria. তাহলে আমি কিভাবে বলবো যে we know that the organelle which produces huge amount of energy is called powerhouse. We know that in case of aerobic respiration, the last 2 steps where huge amount of energy is formed, like Krebs cycle and electron transport system, is conducted in mitochondria. So it is called the powerhouse of cell. হ্যাঁ রে ইশরাক, এটা হচ্ছে ইন্টারের বইতে দেওয়া আছে, বাট তোমাদের 9-10 এর বইতে যেহেতু এটা তোমার হচ্ছে সাইটোপ্লাজম বলেছে বোর্ড বইতে, সো আমাদের ভুলটাই পড়তে হবে, কিচ্ছু করার নাই। তোমরা ইনশাল্লাহ ইন্টারে উঠে ঠিক মতো পড়বা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউসে বলে ফেললাম। এইবার আসো আমরা মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচারের মধ্যে কি কি লিখবো। অ্যাট ফার্স্ট ওদের স্ট্রাকচারের মধ্যে থাকবে হচ্ছে মেমব্রেন। ওদের মধ্যে কয়টা মেমব্রেন থাকবে? বাইলেয়ার মেমব্রেন থাকবে। এক্সটার্নাল মেমব্রেনটা হচ্ছে দেখো একদম স্মুথ, কিন্তু ইন্টারনাল মেমব্রেনটা কি? ফোল্ডেড। এখন ধরো তোমাদেরকে দিয়ে আমি এক্সাম্পল দেই। ধরো তোমাদের সাথে সুবর্ণর ধরো ড্রয়ারে হিউজ অ্যামাউন্ট অফ ক্লোথ। ওর আম্মুকে বললো, আম্মু আম্মু আমার জামা কাপড় আমার ড্রয়ারে আটতেছে না, আমার নতুন আলমিরা লাগবে। আন্টি বলে, দেখেছো তোমার কাপড়ের কি অবস্থা? আন্টি গুলোকে ড্রয়ারে গিয়ে দেখলো সব ক্লোথ উল্টা পাল্টা, ঠিক আছে? তখন উনি কি করেছেন, তোমার হচ্ছে আন্টি সুন্দর করে সুবর্ণর ক্লোথ গুলা ভাঁজ করে করে ফোল্ড করে করে রেখে দিলেন। দেখলেন কি, বাহ কি সুন্দর ড্রয়ারে এটে গেছে, সুবর্ণরা নতুন আলমারির দরকার হয় নাই। তাহলে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে কি হয়, ওদের ইন্টারনাল মেমব্রেনেই বেসিক্যালি এনার্জি ফরমেশন হয়। এখন তোমার তো হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি লাগবে, তুমি যদি পিচ্ছি একটু মাইটোকন্ড্রিয়াতে পিচ্ছি একটু এনার্জি ফরমেশন করো, তাহলে কি আমাদের হবে বলো? এই জন্য এত লং ইন্টারনাল মেমব্রেনটাকে এই ছোট্ট মাইটোকন্ড্রিয়ার মধ্যে অ্যাডজাস্ট করানোর জন্য এটা ফোল্ডেড ফোল্ডেড হয়ে তোমার ইন্টারনাল মেমব্রেনটা ফরমেশন করেছে, যে ফোল্ড গুলাকে আমরা কি বলি? ক্রিস্টি। তাহলে ইনার মেমব্রেনের এই ফোল্ড গুলাকে আমরা কি বলছি? ক্রিস্টি বলছি। দেন ক্রিস্টির ভেতরে কি থাকবে? আমার থাকবে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স। মনে রাখবা, আমাদের যে কোনো একটা অর্গানাল বা যে কোনো স্ট্রাকচারেরই একটা ভিত্তি বা বেস লাগে, যার পরে অন্য সবকিছু সুন্দর করে অ্যারেঞ্জ করা থাকে। যেমন আমরা যখন বিছানা করি, বিছানাতে সবার আগে কি আমরা ম্যাট্রেস দেই, তার উপর চাদর, তার উপর বালিশ দেই। তাহলে আমার এই বালিশ চাদর বিছানোর জন্য একটা বেস হিসেবে ম্যাট্রেস লাগছে। সেরকম সেলের ভিত্তি বা বেস হচ্ছে সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা, নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজম, ঠিক আছে? এরকম প্রত্যেকটা অর্গানেলের একটা একটা করে বেস আছে, যাদেরকে আমরা বলি ম্যাট্রিক্স, একটা সেমি লিকুইড সাবস্টেন্স। এবং এই যে ক্রিস্টিতে দেখো ছোট ছোট কিসমিসের দানার মতো কিছু সাজানো থাকে স্ট্রাকচার, যাদেরকে আমরা বলি অক্সিজোম। ওদের ফাংশন কি? ওরা এনার্জি ফরমেশন করবে। এই যে আমাদের যতগুলো প্রসেস হচ্ছে, সব এনজাইম গুলো এই অক্সিজোমের মধ্যে থাকবে, অক্সিজোমের মধ্যে থাকবে। এবং ওদের মধ্যে আর কি থাকে? ওদের কিছু নিজস্ব ডিএনএ এন্ড রাইবোজোম থাকে। ওরা অনেকটা প্রোক্যারিওটিক সেলের মতো, ঠিক আছে? ওরা কিন্তু আগে একটা আলাদা সেল ছিল, পরবর্তীতে ইভলিউশন করে ওরা একটা সেল অর্গানাল হয়ে গিয়েছে। এজন্য ওদের মধ্যে আলাদা নিজস্ব ডিএনএ এন্ড রাইবোজোম থাকে। তাহলে এটাই হচ্ছে কি কি মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার। যদি আসে আমরা সুন্দর করে পয়েন্ট করে দিব এবং এই ফিগারটা ড্র করব। 3টে আঁকা লাগবে না, জাস্ট এই ফিগারটা আঁকো, এই ফিগারটা একদম হোল দেওয়া আছে, এটা বললে তুমি সুন্দর করে মার্কস পাবে। তাহলে মাইটোকন্ড্রিয়ার ফাংশন কি আমরা বলে ফেলেছি অলরেডি? এনার্জি প্রোডাকশন, ঠিক আছে? তাহলে দেখেছো, প্রডিউসেস এনার্জি, performs Krebs cycle, contains different enzyme which help to produce ATP and powerhouse. তাহলে মাইটোকন্ড্রিয়ার ফাংশন অবভিয়াসলি আমার স্ট্রাকচার আসলে দিয়ে দিতে হবে। এইবার আসো, ডু ইউ নো অ্যাবাউট ব্যাকটেরিয়া? তোমরা কি ব্যাকটেরিয়া সম্পর্কে জানো? এটা কি প্রোক্যারিওট নাকি ইউক্যারিওট? আমি একটু আগে বলেছি, সো তোমরা মনে করো।
ব্যাকটেরিয়া প্রোক্যারিওট আর ইউক্যারিওট? ভেরি গুড তুর্য, প্রোক্যারিওট। ঠিক আছে, ব্যাকটেরিয়া হচ্ছে প্রোক্যারিওট। তাহলে এই যে প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া, এটা হচ্ছে স্মলেস্ট প্রোক্যারিওটিক সেল, যার মধ্যে কি আছে, আমার প্রোক্যারিওটিক সেলে যা যা থাকবে সব জিনিসপাতিগুলো সুন্দর করে সাজানো থাকবে। যেমন কি থাকে, সেল ওয়াল, সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের মধ্যে থাকে নিউক্লিয়াস, ডিফারেন্ট টাইপ অফ সেল অর্গানালি, প্লাজমিড ডিএনএ, ফ্ল্যাজেলাম। ঠিক আছে, প্লাজমিড ডিএনএ মানে যেটা কিনা আমার দেখতে ক্রোমোজোমের মতো, বাট এটা কি করবে, কিছু ক্যারেক্টারিস্টিক্স ক্যারি করতে হেল্প করবে। ওকে, তাহলে আমাদের এই যে ব্যাকটেরিয়া, ওদের মধ্যে কি থাকে, ফ্ল্যাজেলা থাকে। সিলিয়া মানে হচ্ছে লং এন্ড থিন, ফ্ল্যাজেলা মানে শর্ট এন্ড থিক। দুটার মধ্যে পার্থক্য বুঝবা, কিন্তু দুইটাই সেন্ট্রিওল ফর্মেশন করে, একটা লং এন্ড থিক আর একটা শর্ট এন্ড থিক। মনে করবা সানসিল্ক শ্যাম্পুর দুটা ফ্লেভার। ঠিক আছে, তাহলে দেখো এই ব্যাকটেরিয়া প্রোক্যারিওট দেখে ওদের কিচ্ছু নাই, শুধুমাত্র একটা মেমব্রেনের মধ্যে সাইটোপ্লাজম আছে, নিউক্লিয়াস আছে, রাইবোজোম আছে, রাইবোজোম আছে। আর হচ্ছে গিয়ে তোমার কি কি ওখানে সিলিয়া এবং ফ্ল্যাজেলা দুটাই, এখানে এর মধ্যে ব্যাকটেরিয়াতে আমরা ফ্ল্যাজেলা পাচ্ছি। এবার দেখো আমরা আরো কিছু এক্সট্রা জিনিস জানতে চাই। আমি যে তোমাদের বললাম না যে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট দুইটারই কিছু নিজস্ব কি থাকে, ডিএনএ এবং রাইবোজোম থাকে। কেন? কারণ বহু বহু বছর আগে, ওই যে ঠাকুমা ঝুলিতে বলে না, সে অনেক অনেক বছর আগের কথা, আমাদের একটা ব্যাকটেরিয়া ছিল যারা কিনা ফটোসিনথেসিস করতে পারতো। এখন তুমি চিন্তা করো, তুমি যদি ফটোসিনথেসিস করতেই থাকো করতেই থাকো করতেই থাকো, বাসা ভর্তি খাবারে ভরে গেছে, কিন্তু সেগুলো থেকে তুমি এনার্জি ফর্মেশন করতে না পারো, তুমি বাঁচবা? বাঁচবা না। তুমি কি করবে? বাঁচবা না, মারা যাবা। তাহলে যতই ফটোসিনথেসিস হোক, সেটাকে এনার্জিতে কনভার্সনের জন্য আমার একটা অর্গানেল দরকার। আবার হেটারোট্রফিক হাইলি অক্সিডাইজিং একটা প্রোক্যারিওট সেল ছিল, যারা যাকে পাইতো তাকে অক্সিডাইজ করে ফেলতো। তো এই যে মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়াটাকে এনগালফ করে হচ্ছে লার্জ প্রোক্যারিওসাইট। তখন প্রোক্যারিওটাসিটি মনে হয়, আচ্ছা ক্লোরোপ্লাস্ট একজন সঙ্গী সাথী খুঁজতেছিল, ঠিক আছে, ওকে এর সাথে পরিচয় করে দাও, একটা হুকআপ করানোর মতো। ঠিক আছে, তখন এই প্রোক্যারিওটিক সেলের মধ্যে যখন ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়া মিলিত হলো, ওরা বললো, আরে তুমি তো দেখি এনার্জি প্রডিউস করতে পারো। মাইটোকন্ড্রিয়া বলবে, আরে তুমি দেখি ফুড প্রোডাকশন করতে পারো, আসো আমরা একসাথে সবকিছু করে ফেলি। তখন এই দুইটার আলাদা সেল না হয়ে ইউক্যারিওট সেলের মধ্যে আলাদা অর্গানেল হিসেবে এন্টার করেছে। তাহলে the process of survival by the penetration of an aerobic and photosynthetic bacteria in a host cell is called endosymbiosis or endosymbiosis. তার মানে আমরা বলতে পারি যে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিক দুইটা আলাদা সেল ছিল, কিন্তু ওদের ফাংশনের তেমন কোনো উপযোগিতা নাই দেখে ওরা কাজের স্বার্থে কি হয়ে গেছে, ইউক্যারিওটিক সেলে এসে আলাদা আলাদা একটা সেল অর্গানেল হিসেবে এস্টাবলিশড হয়েছে। তাহলে এন্ডোসিম্বায়োসিসটা কিন্তু 2 মার্কস জন্য আসতে পারে, যদি অত বেশি ইম্পর্টেন্ট না, গত বছর আসেনি, তারপর দেখে রাখবে, এগুলো জানা দরকার আছে। তাহলে আমাদের নেক্সট পোল কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাবসেন্ট ইন মাইটোকন্ড্রিয়া? এটা একদম বুঝে শুনে করে, কিন্তু টেকনিক্যাল একটা কোয়েশ্চেন। ইজ অ্যাবসেন্ট ইন মাইটোকন্ড্রিয়া, নিচের অপশনগুলোর মধ্যে কোনটা মাইটোকন্ড্রিয়াতে কি থাকে, অপশন থাকে? আচ্ছা, তাহলে আমি কি করে দিলাম, পোল ক্লোজ করে দিলাম। অ্যান্সার কি হবে? গ্রানাম। তাহলে গ্রানাম কোথায় থাকে বলো তো বাচ্চারা? গ্রানাম কোথায় থাকে তোমরা কি জানো? ভেরি গুড, গ্রানাম থাকে হচ্ছে প্রোক্যারিওটে, না প্রোক্যারিওট না, গ্রানাম কার থাকে? ভেরি গুড রিফাত, রাসিফ, ক্লোরোপ্লাস্টে থাকে। ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট, এটা যেন মনে থাকে। ঠিক আছে, ক্লোরোপ্লাস্টে তোমার থাকবে গ্রানাম। ওকে, এইবার তাহলে দেখো আমরা একটু প্লাস্টিডে যাচ্ছি। আমাদের মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার পড়া শেষ, এজন্য প্লাস্টিড এখন আমাদের কাছে ডাইল ভাত। এটা হচ্ছে লার্জেস্ট স্মল অর্গানেল। আমাদের বডিতে যতগুলো অর্গানেল আছে সবগুলাই তো ছোট ছোট, কিন্তু একমাত্র লিভারটা হচ্ছে কি একদম বড়। ঠিক আছে, লার্জেস্ট অর্গানেল অফ আওয়ার বডি, মানে ছোটদের মধ্যে বড় আর কি। তোমার ক্লাসে 40 জন হয়তো 40তম হইলা, তোমার আম্মু তো হ্যাপি, আরে 200 জনের মধ্যে 40 হওয়া তো অনেক বড় ব্যাপার, কিন্তু তুমি যে 40-এর মধ্যে 40 হচ্ছে এটা তুমি জানো না। ঠিক সেম প্লাস্টিক পিচ্চি, কিন্তু পিচ্চিদের মধ্যেও সবচেয়ে বড়। এখন ওর কালার অ্যাবজর্বিং ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে প্লাস্টিড 3 টাইপের। লিউকোপ্লাস্ট, দ্যাট মিন্স কালারলেস, দেখো না, লিউকোসাইট মানে কি, হোয়াইট ব্লাড সেল। ক্রোম মানে কালার, সো ক্রোমোপ্লাস্ট মানে হচ্ছে গিয়ে তোমার কি, কালারফুল পিগমেন্ট। আর এখানে ক্লোরোপ্লাস্ট বলতে ক্রোমো হচ্ছে কালারফুল, দেখো না গুগল ক্রোমের সিম্বলটা কি অনেক কালারফুল না? আর ক্লোরো মানে গ্রিন। তাহলে লিউকোপ্লাস্ট কালারলেস, এটা কোথায় রুটে থাকে, স্টেমে থাকে, ঠিক আছে, প্ল্যান্টের। এগুলো হচ্ছে কি ইনশাল্লাহ তোমরা দেখবা সব রুটে, রুটে থাকে। আবার কোথা থেকে, স্টেমে থাকে, যেখানে কখনোই সানলাইট পৌঁছাবে না, সরি, যেখানে কখনোই সানলাইট পৌঁছাবে না এমন জায়গায় থাকে হচ্ছে লিউকোপ্লাস্ট।
আচ্ছা, এরপরে দেখো ক্রোমোপ্লাস্ট কি করে, ওরা যেহেতু কালারফুল পেটাল, ফ্রুট, সিড আর রুট অফ ক্যারোটে থাকে, এজন্য ওদের মধ্যে আলাদা দুইটা পিগমেন্ট থাকে যাদের নাম ক্যারোটিন, জ্যান্থোফিল এন্ড ফাইকোইরিথ্রিন। জ্যান্থোফিল হচ্ছে ইয়েলো 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 ডার্টি ফেলো। ফাইকোইরিথ্রিন হচ্ছে কি কেমন হয়ে থাকে, ফাইকো ফাইকো হচ্ছে কি অ্যালগি, এরিথ্রো মানে রেড। এখানে হচ্ছে কি আমরা এরিথ্রো মানে হচ্ছে কি রেড, ফাইকো মানে হচ্ছে গিয়ে তোমার অ্যালগি। আর ফাইকো সায়ানিন এটাও হচ্ছে গিয়ে তোমার, ফাইকো মানে অ্যালগি, সায়ানো মানে হচ্ছে ব্লু গ্রিন। মনে রাখবা, আমরা মেডিকেলে একটা এক্সামিনেশন করি সায়ানোসিস টেস্ট। রক্ত যদি কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, অক্সিজেন কমে যায়, তখন কিন্তু আই এর সাইন সিমটম দেখে বোঝা যায় যে পেশেন্টটা অ্যানিমিক, টেস্ট করানো লাগে না। আর ক্লোরো মানে হচ্ছে গ্রিন, সো ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল। ঠিক আছে, দে অল আর ক্লোরোপ্লাস্ট পিগমেন্ট। তা লিউকোপ্লাস্ট মানে ফাউন্ড ইন, লিউকোপ্লাস্ট মানে কোথায়, রুট আর স্টেমে পাওয়া যাবে, যেটা কি নাকি কালারলেস। দেন হচ্ছে গিয়ে ক্রোম মানে কালার, তাহলে পাওয়ারফুল পেটাল, কালারফুল ফ্রুট, সিড এই সব জায়গায় পাওয়া যাবে জ্যান্থোফিল, ফাইকোইরিথ্রিন, ফাইকোসায়ানিন। আর ক্লোরোপ্লাস্ট গ্রিন যেহেতু দেখে, ও হচ্ছে 4 টাইপসের, 3 টাইপসের হয়, ক্লোরোফিলে, ক্লোরোফিল বি, ক্যারোটিনয়েড। ঠিক আছে, জ্যান্থোফিল আরেকটা আছে, জ্যান্থোফিলের কথা আর বলে নাই। তাহলে এখান থেকে আমরা এমসিকিউর জন্য কোনটার কালার কি, কোনটার এক্সাম্পল কি, খুব খুব ভালো করে পড়বো। আচ্ছা, তাহলে এবার দেখো প্লাস্টিড স্ট্রাকচার ঠিক সেই মাইটোকন্ড্রিয়ার মতো ডাবল লেয়ার থাকবে, আউটার ইনার লেয়ার। এখানে একটু কষ্ট করতে হবে, এখানে যেহেতু বইতে আউটার ইনার লেয়ার লেখা আছে, এটা লেখার চেষ্টা করবা, এটা বাদ দিবা না, চাকা চাকা নাম্বার। স্ট্রোমা ল্যামেলাম মানে দুইটা পাশাপাশি থাইলাকয়েড যে নালী দিয়ে অ্যাটাচড হচ্ছিস। গ্রানাম হচ্ছে গিয়ে এই যে একটা থাইলাকয়েডের স্তূপ বা স্ট্যাক হচ্ছে এক একটা গ্রানাম। আর থাইলাকয়েড একটা সিঙ্গেল চামড়াকে আমরা কি বলি, থাইলাকয়েড। একটা সিঙ্গেল থাইলাক বা ডিস্ককে আমরা বলবো থাইলাকয়েড। তাহলে দেখো আমি আবারও বলছি, একটা ডিস্ক থাইলাকয়েড, অনেকগুলো ডিস্ক মিলে কি হয়, গ্রানাম। আর সবগুলা গ্রানাম মিলে আমরা একসাথে বলতে পারি গ্রানা। থাইলাকয়েড, গ্রানাম এন্ড গ্রানা। তাহলে পার্থক্যটা বোঝা গেছে, ঠিক আছে। এবং ফিগার আসলে শুধু এই ফিগারটা আঁকবা, পাশে টাকা লাগবে না, এই ফিগারটা আঁকবা, ঠিক আছে। তাহলে আমার হচ্ছে কি মোটামুটি আমাদের প্লাস্টিডের ফাংশন পড়া হয়ে গেল। তাহলে এবার গোলজি পটিতে চলার আগে একটা ব্রেক দিই না, কি বলো? এখন বা 4:53, তোমাদের যাও, কতক্ষণ ব্রেক চাও? আচ্ছা যাও, তোমাদের হচ্ছে 8 মিনিট ব্রেক।
ওকে, তাহলে তোমাদের টাইম শেষ, আমরা হচ্ছে আবার ব্যাক করলাম। চলে যাবার আগে আমরা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিড পড়েছিলাম এবং সেখানে দেখেছিলাম যে একটা অর্গানেল থাকা মানে সেখানে কি একটা ডাবল লেয়ার্ড মেমব্রেন থাকবে, মেমব্রেন দিয়ে সারাউন্ডেড অবস্থায় সাইটোপ্লাজম ম্যাট্রিক্স থাকবে এবং ম্যাট্রিক্সের মধ্যে আমরা কি পাচ্ছি, আমরা হচ্ছে বিভিন্ন রকম স্ট্রাকচার পাচ্ছি। এখানে আরেকটা কথা বলা হয় নাই যে আমাদের প্লাস্টিডের যে ম্যাট্রিক্স, সে ম্যাট্রিক্সকে কিন্তু স্ট্রোমা বলা হয়, ঠিক আছে? প্লাস্টিডের ম্যাট্রিক্সকে আমরা আদর করে স্ট্রোমা বলছি, এই জিনিসটা একটু স্কিপ করে গিয়েছিলাম। গোলজি বডিতে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা গল্প বলি। ধরো আমাদের সেলের একদম মেমব্রেন থেকে নিউক্লিয়াস পর্যন্ত একদম ছড়ানো অবস্থায় যে অর্গানেলটা থাকে তার নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কিন্তু ছোট ছোট কি থাকে, রাইবোজোম অ্যাটাচ করা থাকে। তাহলে তখন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি হবে, স্মুথ নাকি রাফ? আমরা তো জানি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম টু টাইপসের হয়, তাই না? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ড রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে আমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যদি রাইবোজোম থাকে দ্যাট উইল বি রাফ। এখন রাইবোজোমকে আমরা কি বলি, প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোমকে আমরা কি বলতে পারি, প্রোটিন ফ্যাক্টরি বলতে পারি। তাহলে আমাদের রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলার অর্থ হচ্ছে দে সিনথেসাইজ প্রোটিন। এখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে রাইবোজোম গুলো আছে ওরা যে প্রোটিন সিনথেসিস করবে, সেই প্রোটিনগুলো ট্রান্সপোর্ট হয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মাধ্যমে বাইরে বের হয়ে আসবে, হয়ে আইদার ওরা এরকম ইলংগেটেড থাকবে কিংবা রাউন্ড রাউন্ড শেপের হবে। ইলংগেটেড ওদেরকে আমরা বলতে পারি হচ্ছে সিস্টার্নি, রাউন্ডেড ওদেরকে আমরা বলতে পারি হচ্ছে ভেসিকল, সিস্টার্নি অ্যান্ড ভেসিকল। এই যে এদেরকে আমরা বলছি গোলজি বডি, গোলজি বডি। তার মানে দেখো আমাদের গোলজি বডি কি করবে, এবার ট্রাফিক পুলিশের মতো ডিটারমাইন করবে যে কোন প্রোটিনটা কোথায় যাবে। সাপোজ আমাদের লাইসোজোমের দরকার কিছু প্রোটিন, সাইটোপ্লাজমের কিছু দরকার প্রোটিন, সেল মেমব্রেনের দরকার কিছু প্রোটিন, এরকম করে গোলজি বডি করবে কি প্যাকেট করে করে যার যতটুকু প্রোটিন প্রয়োজন তাকে ততটুকু দিবে। আমরা কিন্তু জানি যত এনজাইম, হরমোন, হিমোগ্লোবিন, অ্যান্টিবডি অল আর প্রোটিনস, এহেন কিছু নাই যেটা প্রোটিন না। তো ওরা কি করবে, কিছু প্রোটিনকে অ্যাজ হাইড্রোলাইটিক এনজাইমের আকারে প্যাকেট করবে, প্যাকেট করে সেগুলো কাকে দিয়ে দিবে, লাইসোজোমকে দিয়ে দিবে। এবং লাইসোজোম সেই সকল হাইড্রোলাইটিক এনজাইম দিয়ে কি করে, ঢিসুম ঢিসুম করে জার্ম কিল করে, দেখি তো ওদেরকে বলা হয় সুইসাইডাল স্কোয়াড। সুইসাইডাল স্কোয়াড, তোমরা সুইসাইড স্কোয়াড মুভিটা দেখছো না? এটা সেই মুভি না, এটা লাইসোজোমকে ইন্ডিকেট করা হয়েছে। তাহলে এই যে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিনটাকে ট্রান্সপোর্ট করে, এজন্য ওদেরকে বলা হয় ট্রান্সপোর্ট সিস্টেম অফ দ্য সেল। গোলগি বডি পুরোটাকে নিয়ন্ত্রণ করছে দেখে এটাকে বলা হয় ট্রাফিক পুলিশ অর প্যাকেজিং সেন্টার। প্যাকেজিং সেন্টার, যেমন ধরো আমি আর মোহন ভাই মিলে ধরো আমরা বিজনেস করব, ঠিক আছে? মোহন ভাইয়ের আম্মা আন্টি অনেক ভালো কাচ্চি রান্না করে, আমি ভাইয়াকে বললাম ভাইয়া আপনি আন্টিকে বলেন আমাদের এক ডেকচি কাচ্চি রান্না করে দিতে, আমি আর আপনি মিলে প্যাকেট করে করে পুরো ঢাকা শহর ডেলিভারি দিব। তখন আন্টি কাচ্চি রান্না করে দিল আর আমি আর ভাই মিলে প্যাকেট করলাম, আর মোহন ভাই কি করলো, যাত্রাবাড়ি, মিরপুর, ফার্ম গেট, মোহাম্মদপুর সব জায়গায় প্যাকেট প্যাকেট পাঠিয়ে দিল। তাহলে এখানে এই যে আন্টির কাচ্চি বিরিয়ানি, দ্যাট ইজ প্রোটিন। দেন এখানে মোহন ভাই কাজ করেছে কি হিসেবে, তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হিসেবে উনি ট্রান্সপোর্ট করেছেন এন্ড আমি প্যাকেট করে দিলাম, আমি গোলজি বডি হিসেবে কাজ করেছি। তাহলে কাচ্চির এক একটা প্যাকেট কি, গোলজি বডি। তাহলে গোলজি বডি প্রোটিন গুলাকে প্যাকেট করে করে কি লাইসোজোম, এরপরে রাইবোজোম, এরপর যেখানে যে প্রোটিন দরকার সেগুলাকে সেন্ড করে দিবে। এবং লাইসোজোম কিছু প্রোটিনকে এনজাইমে কনভার্ট করে ঢিসুম ঢিসুম করে দেখে ওদেরকে আমরা কি বলবো, সুইসাইডাল স্কোয়াড। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস শিওর হলাম কি, আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সিনথেসাইজেস গোলজি অ্যাপারেটাস ফ্রম হুইচ লাইসোজোম ইজ ফর্মড। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গোলজি বডি, দেন সেখান থেকে লাইসোজোমের ফরমেশন হচ্ছে। তাহলে এই জিনিসটা যদি ক্রিস্টাল ক্লিয়ার হয় সবাই একটু চ্যাটে সি লিখে দাও। এই জিনিসটা ক্লিয়ার হলে সবাই একটু চ্যাটে সি লিখে দাও। নাফি, সায়ানের কালার হচ্ছে গিয়ে তোমার ব্লু গ্রিন, সায়ানো মিন্স ব্লু গ্রিন, ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। তাহলে দেখো এখানে সুন্দর করে এটা বলে দিয়েছে যে আমাদের গোলগি বডি কি, এটার ফাংশন হচ্ছে হাইড্রোলাইসিস অফ দ্য এনজাইম হ্যাপেন্স ইন দ্য মেমব্রেন অফ দ্য গোলগি বডি, সিক্রেটস ডিফারেন্ট কেমিক্যাল, হ্যাভ মেটাবলিক ফাংশন এন্ড স্টোর প্রোটিনস, প্যাকেট করে। এই দেখছো লংগুলা সিস্টার্নি, দিস ইজ লার্জ ভেসিকল এন্ড দে আর স্মল ভেসিকল। এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রোটিন থেকে ফরমেশন হচ্ছে।
দেন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশন কি? এটা অ্যাকচুয়ালি টু টাইপসের হবে, ওয়ান ইজ স্মুথ হুইচ ল্যাক্স রাইবোজোম, অ্যানাদার ওয়ান ইজ রাফ হুইচ কনসিস্টস অফ রাইবোজোম। ফ্রেম অফ প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম একটা কাঠামো বা ফ্রেম ফরমেশন করছে। ইন্টারনাল ক্যারিয়ার অফ লিপিড অ্যান্ড প্রোটিন, ওদের যে রাইবোজোম আছে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে রাইবোজোম, সেখানে আমার প্রোটিন সিনথেসিস হচ্ছে। হেল্পস ইন ফরমেশন অফ মাইটোকন্ড্রিয়া অ্যান্ড সেল ভ্যাকুয়াল অ্যান্ড ট্রান্সপোর্ট সিস্টেম অফ দ্য সেল। আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলবো ট্রান্সপোর্ট সিস্টেম, গোলজি অ্যাপারেটাসকে বলবো প্যাকেজিং সেন্টার, রাইবোজোমকে বলবো প্রোটিন ফ্যাক্টরি। এই অল্টারনেট নেমগুলো এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আমাদের কিন্তু এক্সামে গোলজি অ্যাপারেটাস এন্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে ডিফারেন্স আসতে পারে, এই দুটো ডিফারেন্স একটু ভালো করে দেখবা। সেল ভ্যাকুয়াল, সেল ভ্যাকুয়ালটা একদমই একটা আননেসেসারি পোর্শন অফ দ্য সেল। আননেসেসারি বলতে ওর তেমন তাৎপর্যপূর্ণ কোনো ফাংশন নাই। এটা আমরা হচ্ছে প্ল্যান্ট সেলে একদম লার্জ একটা পাবো, হিউজ একটা পাওয়া যায়। আর যেটা হচ্ছে অ্যানিমাল সেল, সে অ্যানিমাল সেলে ছোট 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 অনেকগুলা থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তাহলে দেয়ার ফ্রি স্পেস contains cell sap hardly seen in animal cell but largely found in plant cell, stores carbohydrate, protein, lipid and fatty acid, different type of food ওরা স্টোর করছে। তাহলে আমাদের নেক্সট পোল কোয়েশ্চেন অ্যান্সার করে ফেলো ঝটপট। এখানে কি বলা হয়েছে যে তোমার হচ্ছে which type of plastid is present in the carrot's root, carrot's root, ক্যারোটের রুটের কালার কেমন হবে সে অনুযায়ী তোমরা একদম ঝটপট অ্যান্সার দিয়ে ফেলো। রুট দেখে কিন্তু তোমরা লাফায় লাফায় না বুঝে অ্যান্সার করো না। লিউকো মানে হচ্ছে কালারলেস, ক্রোম মিন্স কালার অ্যান্ড ক্লোরো মিন্স গ্রিন। তাহলে কোনটার কালার কি হবে সেই ওয়াইজ চিন্তা করে তোমার ক্যারোটের রুট কেমন হতে পারে সেটা হচ্ছে গিয়ে অ্যান্সার করে ফেলো। তাড়াতাড়ি অ্যান্সার করো সবাই। ওকে, তাহলে অ্যান্সার কি হবে? ক্রোমোপ্লাস্ট। তাহলে দেখো আমরা কিন্তু এতক্ষণ পড়ে আসছি লিউকোপ্লাস্ট, বাট এখানে কিন্তু ক্যারোটস রুট বলেছে। সো ক্যারোটের রুট কি কালারফুল হবে, এন্ড দ্যাট উইল বি ক্রোমোপ্লাস্ট। এবং এটা কিন্তু এবার ডেন্টালের কোশ্চেন ছিল। সো তোমরা কিন্তু ডেন্টালের অ্যাডমিশন টেস্টে একটা কোশ্চেনের অ্যান্সার পেরে গেলা। ঠিক আছে, বাহ বাহ, সাবাস আমার বাচ্চা বাঘেরা সব। তাহলে এবার দেখো আমরা পড়বো হচ্ছে লাইসোজোম, আমরা পড়বো হচ্ছে লাইসোজোম। তাহলে লাইসোজোমে কি বলা হয়েছে আমরা কিন্তু অলরেডি বলে ফেলেছি, দে আর কল্ড সুইসাইডাল স্কোয়াড অ্যাজ দে ডিস্ট্রয় ইউজলেস সেলস বাই অটোলাইসিস। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে হোয়াট ডু ইউ মিন বাই অটোলাইসিস, আমাদেরকে অটোলাইসিসের কনসেপ্টটা বুঝতে হবে। তাহলে ধরো এইটা হচ্ছে আমাদের একটা হোয়াইট ব্লাড সেল, এই হোয়াইট ব্লাড সেলে একটা জার্ম এন্টার করলো, হিহি এই যে জার্ম, ধরো এটা একটা ব্যাকটেরিয়া। তখন হোয়াইট ব্লাড সেলের ভেতরে কি থাকে, চুপ করে আমাদের লাইসোজোম পেটের মধ্যে এই হাইড্রোলাইটিক এনজাইম নিয়ে বসে আছে। এখন ডাব্লিউবিসি করবে কি, ওর সিউডোপোর দিয়ে এই জার্মটাকে কি করবে, এরকম এনগালফ করলো, এনগালফ করে কি করলো, জার্মটাকে সেলের ইনসাইডে নিয়ে আসলো। এবং লাইসোজোম করবে কি, ওর হাইড্রোলাইটিক এনজাইম ছিটায় ছিটায় এই জার্মটাকে কিল করে ফেলবে, শেষ, জার্ম ডেড। কিন্তু যখন একটা সেলে জার্মসের অ্যামাউন্ট অনেক বেড়ে যায়, যে ওই সেলের লাইসোজোম একা সে জার্মগুলাকে ডেড করতে পারছে না, তখন সে ভাববে আহারে আমি মারা যাই কিন্তু আমার আশেপাশের সেলগুলার যাতে কোনো ক্ষতি না হয়, তখন সে কি করবে, তার এই হাইড্রোলাইটিক এনজাইমগুলোকে ব্লাস্ট করে পুরো সেলটাকে মেরে ফেলবে, যাতে করে আশেপাশে সারাউন্ডিং সেলে আমার এটা স্প্রেড করতে না পারে। তাহলে এই যে লাইসোজোম নিজের এনজাইম দিয়ে নিজেই নিজেকে ডেড করে ফেললো, এটাকে আমরা বলি অটোলাইসিস। অটো মানে নিজে নিজে, লাইসিস মানে ব্রেকডাউন। এবং এই জন্যই লাইসোজোমকে বলা হয় সুইসাইডাল স্কোয়াড। যখন জার্মসের অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে, নিউট্রিশনের অ্যামাউন্ট অনেক বেশি কমে যাচ্ছে, অক্সিজেন কমে যাচ্ছে, ব্লাড সাপ্লাই কমে যাচ্ছে, কিংবা জার্মস বেড়ে যাচ্ছে, পয়জনিং বেড়ে যাচ্ছে, তখন ওরা করবে কি, নিজের এনজাইম দিয়ে হচ্ছে নিজে নিজেকে ডিস্ট্রয় করে ফেলবে। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার এটাকে বলা হয় কি, তোমার হচ্ছে গিয়ে সুইসাইডাল স্কোয়াড অর অটোলাইসিস। তাহলে দেখো ডাস ফ্যাগোসাইটোসিস, এই যে ডাব্লিউবিসি যে এনগালফ করলো, এটাকে আমরা কি বলতে পারি, ফ্যাগোসাইটোসিস বলতে পারি। আর হচ্ছে গিয়ে তোমার encloses digestive enzyme and protects other cell organelle. নরমালি ওরা ওদের এনজাইম গুলোকে কি করে রাখবে বলতো, তোমার হচ্ছে যে মানে সারাউন্ড করে রাখবে, যাতে করে
এই এনজাইমগুলো অন্য কারো ক্ষতি করতে না পারে। বাট যখন ওদের মধ্যে আর কোনো মানে কি বলবো উপায় থাকে না, যে দেখো মন খারাপ, ওর আর উপায় নেই, তখন সে অটোলাইসিস করে নিজে নিজেকে সুইসাইড করে ফেলবে, যাতে করে সারাউন্ডিং সেলগুলো রক্ষা পায়, অ্যান্ড দে ক্যান কজ ক্যান্সার। লাইসোজোম ফাংশনটা কিন্তু 2 মার্কস এর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা বলো তো আমাদের বডিতে বোনস এর ফাংশন কি? আমাদের বডিতে বোনস এর ফাংশন কি, কে বলতে পারবা? আচ্ছা ভেরি গুড। তাহলে তোমরা অনেকেই বলতেছো আমাদের বোনস কি করে, আমাদের বডির একটা স্ট্রাকচার ফরমেশন করে, আমাদের বডির স্ট্রাকচারটাকে হোল্ড করে রাখবে বা মেনটেন করবে, তাই না? তো আমাদের সেলের যে একটা ফিক্সড শেপ বা সেলের একটা ফিক্সড স্ট্রাকচার মেনটেন করা, এই মেনটেন করার কাজটা কে করবে? সাইটোস্কেলেটন। কে কে আছে দেখো, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট অ্যান্ড ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ওদেরকে আমরা কি বলছি? সাইটো মিন্স সেল, সাইটো মিন্স সেল and skeleton means bones, bony structure। তাহলে আমাদের সেলের যে বনি স্ট্রাকচার আছে তাদেরকে আমরা সাইটোস্কেলেটন বলি, যারা কিনা অ্যাজ বোন পুরো সেলটাকে স্ট্রাকচার ওয়াইজ দাঁড় করিয়ে রাখবে। মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট অ্যান্ড ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আমাকে বলো তো ওরা কি মেমব্রেন বাউন্ড নাকি মেমব্রেন লেস? এই যে তোমার মাইক্রোটিউবিউলটা হয় তোমার হচ্ছে, মাইক্রোফিলামেন্টটা একদম চিকন, মাইক্রোটিউবিউলটা হচ্ছে একটু মোটা, আর ইন্টারমিডিয়েট ফিলামেন্টটা হচ্ছে দুইটার একটু মাঝামাঝি। বলতো এদেরকে মেমব্রেন বাউন্ড না মেমব্রেন লেস? ভেরি গুড, এক্সিলেন্ট, ওরা মেমব্রেন লেস। মেমব্রেন লেস আমরা কাকে কাকে পেয়েছিলাম? রাইবোজোম, সেন্ট্রোসোম এন্ড সাইটোস্কেলেটন। এইবার আসো রাইবোজোম। আমাদের রাইবোজোম কিন্তু একমাত্র বান্দা যে কিনা প্রোক্যারিওট এন্ড ইউক্যারিওট দুইটা সেলের মধ্যে কিন্তু প্রেজেন্ট থাকে। তবে প্রোক্যারিওট সেলে যেহেতু কোনো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নেই, এই জন্য প্রোক্যারিওটিক সেলে ওরা থাকে ফ্রিলি, ফ্রি ফ্রি, 3 ইডিয়টস এ বলে না ফ্রি, সেরকম ওরা ফ্রিলি ছড়ানো থাকবে। আর ইউক্যারিওট সেলে যেহেতু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এই জন্য সেখানে ওরা জয়েন্টেড, মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে ল্যাপটায় থাকবে। ওকে, এবং এই জন্যই প্রোক্যারিওটিক সেলের রাইবোজোমকে আমরা বলি পলিরাইবোজোম। সেখানে মাল্টিপল রাইবোজোম একদম পার্লের নেকলেসের মতো একটার সাথে আরেকটা জয়েন্টেড অবস্থায় থাকে, পলিরাইবোজোম। সিফাত, এগুলো তো আমাদের বডির এক্সটার্নাল স্কেলেটন, এক্সোস্কেলেটন, এগুলো সাইটোস্কেলেটন না রে, এগুলো তো সেলে পার্টিকুলারলি থাকতেছে না, এগুলো নিজেরা এক একটা সেল। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের কি বলা হয়েছে, যে রাইবোজোমের ফাংশন প্রথমে আমরা বলে ফেলেছিলাম কি, প্রোটিন ফ্যাক্টরি অফ আওয়ার বডি। তাহলে এটা কি করে, প্রেজেন্ট ইন বোথ অ্যানিমেল অ্যান্ড প্ল্যান্ট সেল, মেইন ফাংশন ইজ সিনথেসিস অফ দ্য প্রোটিন, বন্ডেজ অফ পলিপেপটাইড চেইন অ্যান্ড প্রোভাইডস এনজাইম। আমাকে তোমরা বলো তো প্রোটিন কি একটা মনোমার নাকি পলিমার? দেখি তোমাদের কেমন আইডিয়া আছে, বলো তো প্রোটিন কি একটা মনোমার নাকি পলিমার? এক্সিলেন্ট, ভেরি গুড। ঐশী, নাফিস, তানজিকা, আব্দুল্লাহ, তৌফিক সবাই অ্যান্সার করছে, ভেরি গুড, পলিমার। তাহলে ওরা কিসের পলিমার বলতে পারো, প্রোটিন কিসের পলিমার? মাল্টিপল অ্যামাইনো অ্যাসিড একসাথে অ্যাটাচড হয়ে কি ফরমেশন করে? প্রোটিন ফরমেশন করে। তাহলে প্রোটিন ইজ দি পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড। তাহলে কমপক্ষে 100 অ্যামাইনো অ্যাসিড একটার সাথে আরেকটা বন্ড দিয়ে অ্যাটাচ হয়ে আমাদের প্রোটিন ফরমেশন করবে, যে বন্ডটাকে আমরা বলি পেপটাইড বন্ড। ঠিক আছে, এই যে প্রোটিনের মধ্যে পাশাপাশি দুইটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যে বন্ড, সেই বন্ডকে আমরা বলি পেপটাইড বন্ড। দেখেছো আমার একটা প্রোটিনে তাহলে কি মাল্টিপল পেপটাইড বন্ড থাকে, যেটাকে আমরা বলি পলিপেপটাইড বন্ড বা পলিপেপটাইড চেইন। ঠিক আছে, তাহলে প্রোটিন ইজ দ্য পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড। About 100 amino acid bind with one another with peptide bond to form protein. These multiple peptide bonds are altogether called polypeptide. তার মানে অবভিয়াসলি রাইবোজোম এই পলিপেপটাইড চেইনের মধ্যে বন্ডেজ করে দেখেই তো অ্যামাইনো অ্যাসিড গুলা মিলিতভাবে প্রোটিন ফরমেশন করতে পারতেছে, আদারওয়াইজ ওরা পারতো না। প্রোভাইডস এনজাইম, কারণ আমরা কি বলেছি, এনজাইম, হরমোন, অ্যান্টিবডি, হিমোগ্লোবিন, এরা সবাই হচ্ছে কি ওয়ান টাইপ অফ প্রোটিন, আর প্রোটিন সিনথেসিস তো রাইবোজোমই করে। আচ্ছা, তাহলে এরপরে দেখো সেন্ট্রোসোম। সেন্ট্রোসোম, এখানে দেখো এই কনডেন্স মিল্কের মতো বোতল দুইটাকে আমরা বলি সেন্ট্রিওল, ওদের চারপাশে এই লিকুইডটাকে আমরা বলি সেন্ট্রোস্ফিয়ার, পুরোটাকে একসাথে আমরা বলি সেন্ট্রোসোম। তাহলে এবার তোমরা বলো তো সেন্ট্রোমিয়ার কোথায় থাকে? সেন্ট্রোমিয়ার কোথায় থাকে? এনিওয়ান? সেন্ট্রোমিয়ার, আমরা ক্রোমোজোম পড়েছি না, ক্রোমোজোম,
ক্রোমোজোমে কি ছিল, দুইটা আর্মের মাঝখানে যে গুলটু, এই যে রাউন্ডেড শেপ স্ট্রাকচার, এটাকে আমরা কি বলি, সেন্ট্রোমিয়ার বলি না? এক্স্যাক্টলি, রাসিফ অ্যান্সার করেছে, জাংশন অফ ক্রোমাটিন, সেন্ট্রোমিয়ার বলি। তাহলে দেখো দুইটার মধ্যে কিন্তু প্যাচ লাগানো যাবে না। সেন্ট্রোসোম ইজ এ সেপারেট সেল অর্গানালি এন্ড সেন্ট্রোমিয়ার ইজ জাস্ট দ্য পার্ট অফ ক্রোমোজোম। ওকে, আমার হচ্ছে এটা জাস্ট ক্রোমোজোমের একটা পার্ট, নাথিং এলস। তাহলে এই সেন্ট্রোজোমের ফাংশন এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা শুধুমাত্র এসএসসি না, এটা আপ টু এইচএসসি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা অ্যানিমাল সেলে পাওয়া যায়। আমার সেন্ট্রোজোম না থাকলে কিন্তু কোনো সেল ডিভিশন হবে না। সো ফর্মেশন অফ অ্যাস্টার রে হুইচ হেল্পস ইন দ্য ফর্মেশন অফ স্পিন্ডল অ্যাপারেটাস। যদি স্পিন্ডল অ্যাপারেটাসই ফর্মেশন না হয়, আমার কি মাইটোসিস হবে? হবে না। এই জন্য যাদের সেন্ট্রোসোম নেই, দে ক্যান নট আন্ডারগো সেল ডিভিশন অর মাইটোসিস। ফর্মেশন অফ ফ্ল্যাজেলা অ্যান্ড সিলিয়া, আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে সেল মেমব্রেনের প্রজেকশন গুলা যদি লং হয়, দিস ইজ সিলিয়া, শর্ট হলে দিস ইজ ফ্ল্যাজেলা। এই সিলিয়া ফ্ল্যাজেলা ফর্মেশনে আমাদের সেন্ট্রোসোম হেল্প করে, এবং এই ফ্ল্যাজেলা থেকে কিন্তু স্পার্মেটেল ফর্মেশন হচ্ছে। তাহলে আমাকে যদি পরীক্ষা কোয়েশ্চেন করে যে হুইচ অর্গানাল ফর্মস দ্য স্পার্ম টেইল, অ্যান্সার হবে সেন্ট্রোসোম। তাহলে আমাকে এমন একটা সেলের নাম বলো যার কোনো সেন্ট্রোসোম নেই। দেখি হ্যান্ড রেজ করো তো, কে বলতে পারবা এমন একটা সেলের নাম which does not contain centrosome or which is beware of centrosome? একটু হ্যান্ড রেজ করো, কে বলতে পারবা? তোমরা পড়ছো, তোমরা পারো। ভেরি গুড, তোমরা চ্যাটে অ্যান্সার করেছো। কাব্য, সুবর্ণ প্ল্যান্ট সেলে থাকে রে, সেন্ট্রোজোম প্ল্যান্ট সেলে থাকে। আগে থাকতো না, বাট ইদানিং পাওয়া যায়। নিউরন সেল, ওকে, নিউরন সেল খুব ভালো করে মনে রাখবা। এবং নিউরন সেলের মধ্যে সেন্ট্রোজোম থাকে না দেখে সৌরজিৎ অ্যান্সার করেছে ওরা ডিভিশনও করতে পারে না। তার মানে আল্লাহ তাআলা জন্মের সময় আমাদের মাথায় যে 100 বিলিয়ন নিউরন দিয়ে দিয়েছেন, আমাদের ব্রেইনে এখনো সেই 100 বিলিয়ন নিউরনই আছে। তাহলে তোমরা বলো তো আমাদের বুদ্ধি বাড়ে কিভাবে? আল্লাহ আমাদের যে 100 বিলিয়ন নিউরন দিয়েছেন, সেই 100 বিলিয়ন নিউরন তো এখন আমাদের মাথাতেই আছে, সেগুলো তো নাম্বার ইনক্রিজ করতে পারেন নাই, বিকজ নিউরন ডাজন্ট কন্টেন সেন্ট্রোজোম। তাহলে আমাদের বুদ্ধি বাড়ে কিভাবে? এই যে তোমাদেরকে আমি যদি আমার অ্যানাটমি ফার্মাকোলজি বই ধরাই দেই, তাহলে কি তোমরা পড়তে পারবা? পারবা না। কিন্তু আমি তো এখন ঠিকই পড়তে পারি, আমিও তো একসময় তোমাদের লেভেলে ছিলাম, তখন তোমাদের 9-10 এর বইগুলো আমার কাছে কঠিন লাগতো। তাহলে আমার ব্রেইনের ক্যাপাসিটি কিভাবে বাড়তেছে? ভেরি গুড ঐশী, নাফিস, তোমরা যেটা অ্যান্সার করেছো, দাঁড়া আমি তোমাদেরকে একটু আনমিউট করি। ঐশী, ঐশী তোমাকে পারমিট করা হলে তুমি আনমিউট করে কথা বলো। ঐশী শুনতে পাচ্ছ আপু? জি আপু, শুনতে পাচ্ছি। ঐশী বলো তো, তুমি যে বললা এই যে ওদের নিউরনের মধ্যে জয়েন্ট বা কানেকশন হবে, এই জয়েন্ট বা কানেকশনকে আমরা কি বলি? সিন্যাপস। ভেরি গুড, তার মানে সিন্যাপসের মধ্যে নিউরনে কার সাথে কার অ্যাটাচ হচ্ছে? আপু ডেনড্রাইট আর অ্যাক্সন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ঐশী। তাহলে দেখো ঐশী আমাদের সুন্দর করে ডেসক্রাইব করে দিল যে আমাদের যখন পাশাপাশি অ্যাডজেসেন্ট দুইটা নিউরনের মধ্যে একটা নিউরনের এক্সনের সাথে আরেকটা নিউরনের যদি কমিউনিকেশন হয় বা অ্যাটাচমেন্ট হয়, তার মাধ্যমে তো একটা নিউরন থেকে একটা নিউরনে কি আমার নিউজ ট্রান্সফার হচ্ছে, পাস হচ্ছে। তাহলে এই জাংশন বিটুইন টু নিউরন, বিটুইন এক্সন অ্যান্ড ডেনড্রাইট ইজ কল্ড সিন্যাপস। আমাদের বয়স যত বাড়ে এই সিন্যাপসের কানেকশন তত বাড়তে থাকে। আমরা যত নতুন নতুন বই পড়ি, নতুন নতুন খেলনা দিয়ে খেলাধুলা করি, ততই আমাদের সিন্যাপসের কমিউনিকেশন বাড়তে থাকে, আমাদের বুদ্ধি বাড়ে। এই যে তোমরা যে বলছো ইউজিং দ্য সেলস এন্ড মেকিং স্ট্রং বন্ড প্র্যাকটিস, এগুলো সবকিছু হয় কিন্তু সিন্যাপসের মাধ্যমে। এবং একটা বয়স পর্যন্ত সিন্যাপস জয়েন্ট হবে, দেন দেখবা আমরা ওল্ড হয়ে গেলে কি হয়, আমাদের সিন্যাপস গুলো আবার লুজ হয়ে হয়ে ডিসঅ্যাটাচমেন্ট হয়ে যায়। আমার নানা ভাই মারা গেছিলেন ডিমেনশিয়াতে, উনি কিছু মনে রাখতে পারতেন না, আমার আম্মুকে চিনতেন না, আব্বুকে চিনতেন না, এবং মারা গেছিলেন। তাহলে মনে রাখবা যে সিন্যাপসের মাধ্যমে অ্যাকচুয়ালি আমাদের কি হচ্ছে, নলেজ বাড়ছে। ওকে, তাহলে এখন চলে আসো নিউক্লিয়াস। এই পুরো নিউক্লিয়াসটাকে আমরা বলতে পারি আওয়ার ব্রেইন অর হার্ট অফ দ্য সেল। বলে যে দিল কি শুনু ইয়া দিমাগ কি শুনু, কোনোটারই শোনার দরকার নাই, দুইটাই আছে আমাদের নিউক্লিয়াসের মধ্যে। কারণ নিউক্লিয়াস একদম সেলের সেন্ট্রালি থেকে আমাদের হোল বডির সব মেইন মেটাবলিজম গুলাকে কন্ট্রোল করছে, একদম বস। ঠিক আছে, এখন নিউক্লিয়াসকে আমরা যদি একটা পন্ডের সাথে কম্পারিজন করি, পুকুরের একদম চারপাশে কি পুকুরের পাড় থাকে, পুকুরের মধ্যে পানি থাকে এবং পানিতে মাছ থাকে। এই যে দেখো নিউক্লিয়াসের চারপাশে সেই পুকুরের পার্টটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন হুইচ ফর্মস অফ লিপোপ্রোটিন। মনে রাখবা আমরা যে মেমব্রেন বাউন্ড অর্গানেল গুলো পড়েছিলাম, যেখানে আমরা বাইলেয়ার মেমব্রেন পাবো সেখানে সেটা লিপোপ্রোটিন দিয়ে ফর্মেশন হবে। একদম চোখ মুখ বন্ধ করে লিপোপ্রোটিন লিখে দিবা, যেখানেই বাইলেয়ার সেখানে লিপোপ্রোটিন।
দেন নিউক্লিয়াসের পানি, দ্যাট মিন্স ম্যাট্রিক্স হচ্ছে নিউক্লিওপ্লাজম which contains the others of nucleus. দেন মাছগুলা হচ্ছে গিয়ে কি ক্রোমাটিন অর নিউক্লিয়ার রেটিকুলাম, এ আমাদের পুকুরের মাছ, এবং মাছ যেখানে অনেক বেশি পরিমাণে থাকে দ্যাট মিন্স এই কনসেন্ট্রেটেড এরিয়াটাকে আমরা বলবো নিউক্লিওলাস। নিউক্লিয় পোর বা নিউক্লিয়ার রন্ধ্রগুলো কিন্তু নিউক্লিয়ার মেমব্রেনের একটা ফাঁকা ফাঁকা বা পোর, এটা কিন্তু আলাদা কোনো পোর্শন না। তাহলে দেখো নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এন্ড নিউক্লিয়ার রেটিকুলাম অর ক্রোমাটিন, টোটাল আমাদের 4টা পার্ট অফ নিউক্লিয়াস। এবং আমাদের এই যে তোমার নিউক্লিওলাসটা কিভাবে ফর্মেশন হচ্ছে দেখো, আমরা জানি যে আমাদের ক্রোমাটিন বা নিউক্লিয়ার রেটিকুলাম গুলো যখন রেস্টিং ফেজে থাকবে, রেস্টিং মানে কোনো কাজ কাম নাই, রাত কো খাও পিও দিন কো আরাম করো, ওরা হচ্ছে এখন নন ডিভাইডিং ফেজে রেস্টিং অবস্থায় আছে। এগুলাকে তখন আমরা খালি চোখে তো কি মাইক্রোস্কোপের নিচেও ঠিক মতো দেখতে পারি না, এই জন্য ওদেরকে আমরা তখন বলি নিউক্লিয়ার রেটিকুলাম অর ক্রোমাটিন, চিকনা পটকা একদম থিন। যেই মাত্র ওরা মাইটোসিসের প্রোফেজে এন্টার করলো, ওদের কি হবে বলতো, হাইড্রেশন অর ডিহাইড্রেশন? মাইটোসিসের প্রোফেজে এন্টার করলে ওদের কি হাইড্রেশন হবে নাকি ডিহাইড্রেশন হবে? হ্যাঁ আসলে নাফিস ভালো কথা বলছে, এতদিন রেস্টে ছিলাম এখন শেষ, তোমরা এতদিন ক্রোমাটিন ছিলে এখন তোমরা ক্রোমোজোম হয়ে যাবা। ভেরি গুড তানজিকা, ওদের ডিহাইড্রেশন হবে। ডিহাইড্রেশন হলে ওরা আমার মতো হয়ে যাবে, খাটু মোটু, শর্ট এন্ড থিক হয়ে যাবে, এবং তখন সেই শর্ট এন্ড থিক ক্রোমাটিন গুলোকে আমরা মাইক্রোস্কোপের নিচে ইজিলি দেখতে পারবো, which are called chromosome. Chrome means color and some means body. Chromosome. এই প্রত্যেকটা ক্রোমোজোম এবার করবে কি, 2টা করে পার্টে ডিভাইড হবে, যাদের প্রত্যেককে আমরা বলবো ক্রোমাটিড। বলতো একটা ক্রোমোজোমে কয়টা ক্রোমাটিড থাকে? One chromosome contains how many chromatid? এটা একদম বেসিক, দুইটা তানজিকা, দুইটা, একটা ক্রোমোজোমে 2টা ক্রোমাটিড থাকে। আমরা অ্যানাফেজ স্টেজে দেখেছিলাম না, এভাবে করে আলাদা হয়ে 2টা পোলে চলে যায়। তাহলে এটা আমার স্টুডেন্ট হয়ে যদি কেউ বলো যে একটা ক্রোমোজোমে 4টা ক্রোমাটিড, তাকে টস টস করে মারা হবে, ঠিক আছে? একদম কনসেপশন ক্লিয়ার, 1 chromosome contains 2 chromatid, not 4. তাহলে রেস্টিং ফেজে লং এন্ড থিন, দিস ইজ ক্রোমাটিন। Mitotic phase, this is short and thick, this is chromosome, and 1 chromosome contains 2 chromatid. ঠিক আছে, তাহলে দেখো এখানে সুন্দর করে আমরা কিন্তু পড়ে ফেলেছি। এখন দেখা যায় আমাদের এই যে ক্রোমোসোম, আমাদের ক্রোমোসোমে যেই বরাবর সেন্ট্রোমিয়ার থাকে, সেই বরাবর আমাদের যে ফোল্ড ফর্মেশন হয় তাকে আমরা বলি প্রাইমারি কনস্ট্রিকশন। কি বলতে পারি? প্রাইমারি কনস্ট্রিকশন। এই বরাবর একটা মানে মুখ্য একটা ভাঁজ তৈরি হয়েছে। এই প্রাইমারি কনস্ট্রিকশন ছাড়াও সব ক্রোমোজোমে না, কিন্তু কোন কোন ক্রোমোজোমের এন্ডিং এর কাছাকাছি আমাদের একটা সেকেন্ডারি কনস্ট্রিকশন ফর্মেশন হয়। প্রাইমারি কনস্ট্রিকশনের বাদেও একদম এন্ডিং বরাবর আমাদের একটা সেকেন্ডারি কনস্ট্রিকশন ফর্মেশন হয়। এই সেকেন্ডারি কনস্ট্রিকশন বরাবর আমাদের যেই ক্রোমোজোমের পোর্শনটা আলাদা হয়ে গেল, এই পোর্শনটাকে আমরা বলি হচ্ছে স্যাটেলাইট। এবং স্যাটেলাইট কিন্তু সব ক্রোমোজোমে থাকবে না, যে ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে তাদেরকে আমরা বলি স্যাট ক্রোমোসোম। এই স্যাট ক্রোমোসোমের স্যাটেলাইট গুলোই সেপারেটেড হয়ে পরবর্তীতে ফর্মেশন করে নিউক্লিওলাস। নিউক্লিওলাস, তাহলে বোঝা গেছে নিউক্লিওলাসের কোত্থেকে তোমার ডিরাইভেশন হচ্ছে, ফ্রম স্যাট ক্রোমোজোম। তাহলে সেন্ট্রোমিয়ার বরাবর প্রাইমারি কনস্ট্রিকশন, এন্ডিং বরাবর সেকেন্ডারি কনস্ট্রিকশন, সবার থাকে না কিন্তু কারো কারো থাকে। তাহলে সেকেন্ডারি কনস্ট্রিকশন বরাবর ক্রোমোজোমের যে পার্টটা সেপারেটেড হয়ে যাচ্ছে, দ্যাট ইজ স্যাটেলাইট, and this satellite takes part in the formation of nucleolus. So the chromosomes which form nucleolus are called sat chromosome. এছাড়া আমাদের পুরো ক্রোমোজোম জুড়ে কি থাকে, আমাদের ক্রোমোনেমা নামে কিছু ফাইবার থাকতে পারে, কিছু পেলিকেল, কিছু মেমব্রেন থাকতে পারে, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে ক্রোমোজোমের স্ট্রাকচার। তাহলে দেখো এই যে আমাদের নিউক্লিয়াসে কি কি বলা হয়েছে, নিউক্লিয়ার এনভেলপে আমরা পোর পাবো, দিস ইজ এ ব্যারিয়ার। নিউক্লিয়ার প্লাজমের অপর নাম হচ্ছে ক্যারিওলিম্ফ। It contains chromatin reticulum and nucleolus, and it is the main site of enzymatic action. এখানে আমাদের সব এনজাইমের রিঅ্যাকশন গুলা হচ্ছে। নিউক্লিয়াস হচ্ছে প্রিন্সিপাল কেমিক্যাল এলিমেন্ট which contains DNA, RNA and synthesize RNA and protein. এই নিউক্লিয়াসে কিন্তু বেশিরভাগই আরএনএ থাকে, অল্প পরিমাণে ডিএনএ থাকে। ডিএনএ তো সব আমাদের নিউক্লিয়াসের বাইরে ক্রোমোজোমের মধ্যে আছে, তাই না? বিকজ ক্রোমোজোম ইজ দ্য এক্সট্রা কয়েলিং অফ ডিএনএ। সো ডিএনএ বেশিরভাগ থাকে ক্রোমোজোমের ভেতরে, আর নিউক্লিয়াসে বেশিরভাগ থাকে আরএনএ, which helps in the synthesis of RNA.
আর নিউক্লিয়ার রেটিকুলামে কি কি আছে, ডিএনএ প্লাস প্রোটিন মিলে তৈরি করে ক্রোমাটিন। অ্যাকচুয়ালি ক্রোমাটিনের মধ্যে কিন্তু ডিএনএ আর প্রোটিনই বেশি থাকে, এবং প্রোটিন দুই টাইপের, হিস্টোন নন হিস্টোন। আমাদের ডিএনএটা যে হেলিক্যাল আকারে প্যাঁচায় প্যাঁচায় সাপের মতো উঠতেছে, সেই প্যাঁচাইতে ওকে বাদ মানে ভিত্তি হিসেবে কাজ করে হিস্টোন। একটা চারা গাছ যেরকম ছোট থেকে বড় হইলে আমরা খুঁটি বেঁধে দিই যাতে করে চারা গাছটা বাঁকা না হয়ে যায়, সেরকম এই ডিএনএটা যখন প্যাঁচায় প্যাঁচায় উপরে উঠবে ও যাতে বাঁকা না হতে পারে, এই জন্য মাঝখানে মাঝখানে আমাদের হিস্টোন প্রোটিন গুলো কি করবে, একটা বেজ হিসেবে কাজ করবে। প্রোক্যারিওটিক সেলে হিস্টোন প্রোটিন নেই, এই জন্য ওটা গোল্লা, কিছুই নাই। এই জন্য দেখো ক্রোমাটিনে ডিএনএ এবং প্রোটিন থাকে। তাহলে দেখো নিউক্লিও লাসে থাকবে আরএনএ, নিউক্লিয়ার রেটিকুলামে থাকবে হচ্ছে ডিএনএ। এই দুটা কিন্তু খুব ভালো করে জানতে হবে। তাহলে দেখো মোর অ্যাবাউট নিউক্লিয়াস, এগুলো কিছু ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে কথাবার্তা। দেখো নাক্স ল্যাটিন ওয়ার্ড থেকে নিউক্লিয়াস এসেছে, সেটা আমরা সবাই জানি। এখন তোমরা আমাকে বলো যে একটা সেলে কয়টা নিউক্লিয়াস থাকে? একটা সেলে টোটাল কয়টা নিউক্লিয়াস থাকে? যদি নর্মাল সেল হয় তাহলে আমরা বলতে পারি যে একটা সেলে প্রিন্সিপাল আমাদের একটা নিউক্লিয়াসই থাকে, কারণ তোমার সাধারণত রাজারা একা থাকতেই পছন্দ করে, ঠিক আছে, ওরা প্রতিদ্বন্দ্বিতা বা কম্পিটিশন পছন্দ করে না। কিন্তু কখনো কখনো দেখা যায় যে এই সেলগুলাতে ক্যারিওকাইনেসিস, তার মানে নিউক্লিয়াসের ডিভিশনটা মাল্টিপল টাইমস হয়, অসংখ্যবার। কিন্তু কিন্তু সাইটোপ্লাজম বা সাইটোকাইনেসিস মাত্র একবার হয়। কিছু কিছু সেলে কি হয়, ক্যারিওকাইনেসিস বারবার হচ্ছে, বাট সাইটোকাইনেসিস মাত্র একবার হওয়ার কারণে একটা সাইটোপ্লাজমে আমরা অনেকগুলা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। এই মাল্টি নিউক্লিয়েটেড যে সেল, সেগুলাকে আমরা প্ল্যান্ট সেলের ক্ষেত্রে বলতে পারি হচ্ছে সিনোসাইট। কি বলবো প্ল্যান্ট সেলের ক্ষেত্রে? সিনোসাইট। আর অ্যানিমাল সেলের ক্ষেত্রে আমরা বলবো প্লাজমোডিয়াম। আমি আবারও বলছি, এই যে তোমার একটা সাইটোপ্লাজমের মধ্যে মাল্টিপল নিউক্লিয়াস ফর্ম হয়ে গেল বিকজ অফ multiple karyokinesis and single cytokinesis. In this case, the plant cells are called sinusoid and animal cells are called plasmodium. ওদের মধ্যে অনেকগুলা নিউক্লিয়াস থাকে। তাহলে দেখো এক্সাম্পল গুলো খুব ভালো করে পড়বা, ভাউচেরিয়া, বট্রিডিয়াম, স্ফেরোপ্লিয়া, অ্যালগি, এগুলো সবই হচ্ছে অ্যালগির এক্সাম্পল, আর ফানজাইয়ের এক্সাম্পল হচ্ছে পেনিসিলিয়াম। And nucleus can occupy 10 to 15% of the cell, about 90% of the sperm is nucleus. এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় আসে যে কোন সেলের 90% অথবা পুরো মাথা জুড়েই তোমার নিউক্লিয়াস থাকে, অ্যান্সার স্পার্ম। তাহলে এখান থেকে আমরা মাল্টি নিউক্লিয়েটেড সেল কারা কারা, এক্সাম্পল, ওদের শেপ কতটুকু জায়গা অকুপাই করে এবং কত পার্সেন্টের স্পার্মে নিউক্লিয়াস আছে, এগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো এই যে আমাদের নিউক্লিয়ার আর ক্রোমাটিন রেটিকুলাম, এই পুরো সুতার মতো এটা হচ্ছে ক্রোমোনেমাটা। এই বাইরের একদম কভারিংটা কি, বাইরের একদম কভারিংটা সাধারণত পেলিকেল দিয়ে দেওয়া। এই যে মাঝখানে সেন্ট্রোমিয়ার, প্রান্তের দিকে সেকেন্ডারি কনস্ট্রিকশন বরাবর এই স্যাটেলাইটটা কি করে ফেললো, ওপেন। তাহলে সেখানে আমরা কি পাবো, ওর হেড পাবো। তাহলে মাঝখানে আর্ম, এই যে একটা আর্ম, এই একটা আর্ম, আর ভিতরে তো ম্যাট্রিক্স আছেই, ওদের তো ভিত্তি লাগবে না, তাহলে এই ক্রোমোজোমের ফিগারটা লাগবে। এই ফিগারটা ভালো করে শিখবা, পরীক্ষায় দিয়ে দিতেই পারে। তাহলে আমাদের লাস্ট পোল কোয়েশ্চেন, সবাই ঝটপট অ্যান্সার করে ফেলো। আইডেন্টিফাই দ্য নিউক্লিয়েটেড সেল, এটা তোমরা আগে অ্যান্সার করবা, তারপর আমি তোমাদের জিনিসটা ক্লিয়ার করব। আমরা মাল্টি নিউক্লিয়েটেড সেল পড়েছি, বাদ বাকি সবই সিঙ্গেল সেল, তাহলে কি ইউনি নিউক্লিয়েটেড সেল বলতে কি কিছু বোঝায় না? সবাই ঝটপট অ্যান্সার করে ফেলো। আইডেন্টিফাই দ্য নিউক্লিয়েটেড সেল, তাড়াতাড়ি অ্যান্সার করো, পারলি তাড়াতাড়ি। আচ্ছা দেখো, পোল ক্লোজ করে দিলাম। তোমরা কনফিউজড হয়েছো আরবিসি আর নিউরনের মধ্যে। তোমরা কি জানো যে নিউক্লিয়াস থাকে না কাদের? নিউক্লিয়াস থাকে না হচ্ছে ইমম্যাচিউরড আরবিসিতে, সরি ম্যাচিউরড আরবিসিতে, নট ইমম্যাচিউরড। মনে থাকবে, ম্যাচিউরড আরবিসি, তার মানে ইমম্যাচিউরড আরবিসি থেকে যখন ম্যাচিউরড আরবিসি ফরমেশন হয়, তখন সেই সকল বেবিদের কি হয়, আম্বিলিকাস বা নাভি বরাবর একটা ক্লিপ দেওয়া থাকে, যেটা কেটে বেবিটাকে বের করে নিয়ে আসা হয়, ঠিক আছে। তাহলে ঠিক সেম আমাদের ইমম্যাচিউরড আরবিসি গুলাতেও তোমার নিউক্লিয়াস থাকে, পরবর্তীতে ম্যাচিউরড হয়ে যাওয়ার পরে সেই নিউক্লিয়াসটাকে লাথি মেরে ওরা কি করে দিবে, বের করে দিবে। তাহলে আমাদের ম্যাচিউরড আরবিসি, প্লাটিলেট এন্ড চোখের লেন্স, এগুলাতে কোনো নিউক্লিয়াস থাকে না, ঠিক আছে, এগুলাতে কোনো নিউক্লিয়াস থাকে না। আর প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কি হবে, সিভ সেল। আমরা জাইলেম ফ্লোয়েম পড়েছিলাম না, ফ্লোয়েমের সিভ সেলে কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না। নিউরনে কিন্তু থাকে না সেন্ট্রিওল, তোমরা আবার কনফিউজড নিউরন কেন দিলা? নিউরনে তো নিউক্লিয়াস আছেই বাবা, নিউরনে সেন্ট্রিওল থাকে না। আমি জানতাম তোমরা এটা ভুল করবে, এই জন্য এভাবে এটা সেট করে দেওয়া হয়েছে। তাহলে সিভ সেল, ম্যাচিউরড আরবিসি, প্লেটলেট, সব কারোরই নিউক্লিয়াস নাই, বা তাহলে তোমার সবচেয়ে অ্যান্সার কি অ্যাপ্রোপ্রিয়েট হয়, নিউরন হবে। তাহলে আমরা যদি এক্সাক্ট অ্যান্সার নাও জানি, আমরা অন্য অপশনগুলো কম্পেয়ার করে ইনশাআল্লাহ পরীক্ষার খাতায় অ্যান্সার করে দিতে পারবো। তাহলে আমাদের মাল্টিপল নিউক্লিয়াস যুক্ত আরো কিছু সেল আছে, যদি আমরা মাল্টিপল নিউক্লিয়াস জানতে চাই।
তাহলে মাল্টিপল নিউক্লিয়াস কোথায় থাকতে পারে? আমার ম্যালেরিয়া প্যারাসাইটে আমরা একটা মানে স্পেস পাই যার নাম সাইজন্ট, এই সাইজন্টের মধ্যে মাল্টিপল নিউক্লিয়াস পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি দেখে ফেললাম। তাহলে এবার দেখো আমি তোমাদের পুরোটা আবার রিক্যাপ করে দিচ্ছি। আমরা এখান থেকে যা যা পড়লাম সেখান থেকে সোমাটিক সেল ভার্সেস জার্ম সেল, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। দেন প্রোক্যারিওট ভার্সেস ইউক্যারিওট, এটাও কিন্তু আমাদের সিকিউতে 1, 2 বা 2, 3 মার্কসের জন্য আসতেই পারে। এরপর হচ্ছে সেল ওয়াল উইথ ফিগার, যে কোনো একটা ফিগার ড্র করলেই চলবে। প্লাস্টিড উইথ ফিগার, ডান দিকের যে ফিগারটা বললাম ওইটা ড্র করবে। মাইটোকন্ড্রিয়া, সেখানেও আমার ড্র করা আছে, বাট চাইলে অন্যভাবে ড্র করা যায়। এবং বাদ বাকিগুলোর মধ্যে তোমরা গোলজি বডি আর হচ্ছে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই দুটো পার্থক্য পড়বা। লাইসোজোমের ফাংশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেন্ট্রোজোমের ফাংশন গুলো পড়বা এমসিকিউর জন্য, নিউক্লিয়াসের ফাংশন এমসিকিউর জন্য। তাহলে আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, তোমরা বলো, হোয়াট ইজ কল্ড প্রোটিন ফ্যাক্টরি? Which cell organelle is called protein factory? Answer কি হবে বলো? রাইবোজোম, ভেরি গুড। এরপরে ট্রাফিক পুলিশ বলবো আমরা কাকে? গোলজি বডি। ট্রান্সপোর্ট সিস্টেম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অটোলাইসিস অর সুইসাইডাল স্কোয়াড হচ্ছে গিয়ে লাইসোজোম। এরপর ব্রেইন অর হার্ট অফ দ্য বডি ইজ কল্ড নিউক্লিয়াস। তাহলে এই যে অল্টারনেট নামগুলো দেওয়া আছে, কোনটা প্রোটিন ফ্যাক্টরি, কোনটা প্যাকেজিং, কোনটা পুলিশ, এগুলো পাওয়া যাবে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ সবই পারা যাবে। তাহলে আমরা খুব ভালো করে আজকে যতটুকু পড়লাম ততটুকু থেকে আমরা সিকিউ এমসিকিউ এর জন্য খুব ভালো করে পড়ে ফেলবো। কারণ আমাদের আসলে এই সেল চ্যাপ্টারটা খুবই বেসিক। তোমরা এখন যে সেল অর্গানেলি গুলো পড়তেছো এগুলা ইনশাল্লাহ পরবর্তীতে গিয়ে ইন্টারে পড়বা। এখন যদি ফাঁকি দাও তখন ইন্টারে গিয়ে বড় সড়ো মারা খাবা। ঠিক আছে, এই জন্য খুব ভালো করে চ্যাপ্টারটা পড়বা। এরপরে মনে প্রশ্ন থাকলে আমরা তো আছি, আমরা সলভ করে দিব তোমাদেরকে। তবে বি কনফিডেন্ট। কোন একটা চ্যাপ্টার পড়ার আগে যদি দেখো চ্যাপ্টারটা অনেক বড়, পৃষ্ঠা উল্টাইতে উল্টাইতে তোমার হার্ট অ্যাটাক করবা না। কেন হার্ট অ্যাটাক করবা না? কারণ পৃষ্ঠা গোনার চেয়ে তুমি প্রথমে টেস্ট পেপারটা সামনে রাখো। টেস্ট পেপার অনুযায়ী বিগত বছরে যে কোশ্চেন গুলো বারবার বারবার আসছে ওইগুলা বইতে দাগে ওগুলো আগে পড়ে ফেলো, তাহলে দেখবা বইটা অনেক কোইন্সাইজ হয়ে আসছে। আর তোমাদের 9, 10 বায়োলজি বইটা তো এমনিতেই চিকন, ওটা শেষ করতে কতদিনই বা লাগে, তার উপরে আবার হচ্ছে গিয়ে তোমার শর্ট সিলেবাস। এই জন্য মানুষের অসাধ্য কিছুই নাই, তোমরা পারবা ইনশাল্লাহ। ডেইলি একটা রুটিন করে এতটুকু সময় স্কুলের জন্য, এতটুকু সময় উদ্ভাসের জন্য, তারপর বাকি সময়টাকে ইউটিলাইজ করো। নতুন পড়া পড়বা প্লাস আগের পড়াগুলা বারবার রিভিশন দিবা। কারণ এইচএসসি এর মধ্যে আসলে তোমাদের বাইসিসি তে গ্যাপ দিবে কি দিবে না, দিলেও কিভাবে জঘন্য পরীক্ষা হবে, একদিনে 2 দিন নাকি 3 দিন, এটা আমরা কিছুই বুঝি না। এই জন্য আগে থেকে পড়তে পড়তে মাথায় রিক্যাপ ফেলাও, ইনশাল্লাহ তোমরা পারবা। ওকে, তাহলে আজকের কাজটা একটু হলে তো বোঝা গেছে না? মাথার ভিতরে গেছে নাকি সব মাথার উপর দিয়ে চলে গেছে? নাফিস, আমি তো অ্যাকচুয়ালি মিরপুর ব্রাঞ্চে ক্লাস নেই, বাট মোহাম্মদপুর ওদিকেও যাওয়া হয়, ফিক্স না আসলে, বুঝছো? আচ্ছা, মাথার ভিতরে গেছে তো সব? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু অনেক এমসিকিউ আসে। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের মাথায় গেছে। তোমরা তোমাদের রিফাত ভাইকে বেশি ডিস্টার্ব করো না, দেখলাম না বেশি প্রশ্ন আসতে। তাহলে তোমরা পড়তে থাকো বাসায়। অনেকেই কনফিউজড হয় যে আপু আমি তো ইংলিশ ভার্সন, আমি কি চান্স পাবো মেডিকেলে, বা মেডিকেলকে আমাকে দ্বারা হবে? শুনো, গত বছর বা তার আগের বছর থেকে দেখছি যে ইংলিশ ভার্সন থেকে প্রচুর মেয়ে বা ছেলে চান্স পায়। এই জন্য তোমরা হতাশ হবা না, যেভাবে পড়তেছিলে সেভাবেই পড়ো। অ্যাডমিশন টাইমে বাংলা বইটা একটু ভালো করে পড়বা, তাহলে দেখবা তোমরা ইনশাল্লাহ পারবা। ওকে, তাহলে বেস্ট অফ লাক এভরিওয়ান, স্টে হোম, স্টে সেফ। যদি ইনশাল্লাহ নেক্সট কোনো ক্লাস নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। রিফাত ভাইয়া আপনাকে ধন্যবাদ। স্টুডেন্ট ভাইরা, তোমরা যারা এতক্ষণ সময় নিয়ে আমাদের সাথে ক্লাস করছো তোমাদেরকে ধন্যবাদ। ফেসবুক লাইভে যারা আছো তোমাদেরকে ধন্যবাদ। তোমরা হচ্ছে তোমাদের তার পরবর্তী ক্লাস হচ্ছে আমাদের 22 তারিখে ফিজিক্স ক্লাস হবে সেম টাইমে বিকাল 4টায়। তোমরা হচ্ছে ক্লাসটা করতে পারবা, তোমাদের কাছে লিংক এসএমএস এ চলে যাবে 22 তারিখে। আর তোমরা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমাদের পরিচিত কোনো বন্ধু বান্ধব থাকলে তাদেরকে লিংকটা শেয়ার করে দিতে পারো, সবাই হচ্ছে ক্লাসটা করার জন্য সুযোগ পায়। তো আশা করি সবাই 22 তারিখে ক্লাসে অবশ্যই অবশ্যই অ্যাটেন্ড থাকবা। এই বলে আজকে ক্লাস আমরা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।